আচ্ছা, সরি, আমি একটু লেট করে জয়েন করতে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি বলে দিয়েছিলাম। তারা যারা জয়েন করছেন, আমরা 10টা 15 পর্যন্ত একটু ওয়েট করব সবাই জয়েন করার জন্য, কারণ আপনাদের ক্লাসটা আজকে শুরু হওয়ার কথা ছিল 10টা 15-তে। মেইনলি আমার বাবার একটু প্রবলেম হয়েছে আর কি, অসুস্থ, এটার জন্য আর কি একটু লেট। ঠিক আছে। উনি পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, তো যার কারণে উনাকে একটু ডাক্তার দেখাইতে হয়েছে, আমি ওইখানে গেছিলাম, যার জন্য মেইনলি আজকে জয়েন করতে লেট হয়েছে। অ্যান্ড আপনাদের ক্লাসটা আরো 7-8 মিনিট পরে থেকে শুরু হবে। ঠিক আছে, সবাই জয়েন করুক। যদিও আমি হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক দিয়ে দেই এখন। আচ্ছা, আপনারা তো অনেকে সাপোর্ট ক্লাসে জয়েন করেন না, অনেক সময় দেখা যায় যে আমাকে নক করো, একটু রেসপন্সে লেট হয়। যেহেতু আমাদের হাতে কিছুক্ষণ টাইম আছে, সো আপনাদের কারো প্রবলেম থাকলে মাইকটা অন করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করি যে এখন কিছুটা সলভ করে দেওয়ার আর কি। কারো কোনো কি প্রবলেম আছে বিগত ক্লাসে বা সফটওয়্যার রিলেটেড বা কোনো কিছু, তাহলে আমাকে বলতে পারেন এখন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। কারো ভাইয়া, কি কোনো প্রবলেম নাই? ভাইয়া মুজাহিদ বলছিলাম যে আগের দিন যে আপনার কাছে ভিডিও করে দিছিলাম। আচ্ছা, আহ, আমি ওই ভাইয়া সময় রেসপন্স মনে হয় করছি কিনা জানি না, মনে হয় হ্যাঁ করি নাই। করছিলেন। এখন ওইটা অল্প একটুখানি যে টুল বার গুলো সব মিশিয়ে রাখছি, একটা টুলবার ভিডিও গুলোতে দিছিলাম। টুলবার গুলোতে কি প্রবলেম ভাইয়া? আহ, আগে তো টুল বার একদম মনে করেন যে বাম পাশের যে টুল বার গুলো এগুলোর একটা একদম নিচে নেমে গেছিল, পরে রিসেট দেওয়ার পরে হ্যাঁ, কোন রকম উপরে আসছে, মানে আর ছোট করতে পারছি না। টুলবার বড় হয়ে গেছে, ছোট হইতেছে না? হ্যাঁ, এটার ফটোশপের টুলবার বড় হয় কিভাবে? এটাই তো ভাই আমি আর কি, এই প্রবলেমটা আমি আপনার কাছে ফার্স্ট টাইম শুনছি। আমি আপনার চ্যাট বক্সে এখানে দিচ্ছি। দেন দেন, সমস্যা নেই, আমি দেখি কি হয়েছে। জুম হয়ে যাওয়ার তো কোনো চান্সেস নাই, তারপর কি হয়েছে এটা দেখি, দাঁড়ান। ইন্টারফেস। হ্যাঁ, চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখি আমি কি হয়েছে। আচ্ছা, টুলবার বড় হয়েছে নাকি আপনার, এটা তো টুলবারের ইয়া দেখাচ্ছে, কি বলে এটাকে, টুলবারটার কাজটা কি সেটা দেখাচ্ছে। ভাই আমি তো ক্লিয়ারলি বিষয়টা বুঝলাম না। আপনার যে টুলবারের, আমি যদি ফটোশপ তো আমার ওপেনই আছে, সমস্যা নেই, আমি দেখাই যদি ফটোশপে গেলে আপনি যখন টুলবারের উপরে যদি আইকন নেন, তখন এই যে বড় করে তো এটা দেখাবেই, এত না, কমন। ওইটা না, আপনার যেমন টুলবার একদম ডিসপ্লে নিচ পর্যন্ত না, কিছুটা ফাঁকা আছে না। দাঁড়ান, ও এইখানে কিছুটা ফাঁকা। হ্যাঁ, এখন হ্যাঁ, আপনার স্ক্রিনের সাইজ কত? আপনার ডিসপ্লেটা যেটা, এটার সাইজটা কত? এটা আমি দেখছি। আপনার কি ডেস্কটপ না ল্যাপটপ? হ্যাঁ, ডেস্কটপ। আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে ডেস্কটপ কত ইঞ্চি মনিটর? 32 ইঞ্চি। ও, সনির ফিফটি। 32 ইঞ্চি। আচ্ছা, হ্যাঁ, এখানে কাহিনী বলি ভাইয়া, আপনি একটা জিনিস খেয়াল করেন। ও, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন সনির টিভির সাথে আপনি পিসি কানেক্ট করে আপনি কাজ করতেছেন। জি। বলছিলেন, মনে পড়ছে এবার। আচ্ছা, নর্মালি দেখেন, আমি যদি পার্সোনালাইজ বা ডিসপ্লে সেটিংস এ যাই, আমাদের এখানে রেজুলেশন কত বলে, এই যে নিচে আছে, আপনি দেখবেন এটা, এখানে রেজুলেশন কত, 1920x1080। আমার এখন এখানে 1360 ইন্টু 768 দিয়া। 1360। জি। আচ্ছা, আমার এখানে 1360 নাই, কিন্তু 1366 আছে, তো 1366 দেই। 66 দেওয়ার পর আমি কিপ চেঞ্জেস দেই। এবার আমি ফটোশপে যদি যাই, দেখেন আমার ফটোশপের কি অবস্থা, সেম অবস্থা।
মানে আমার দেখছেন? সেটিং 1080 দিলে আমার একদম ডিসপ্লে একদম ছোট দেখায়, এই জন্য আমি ওটা ভাইয়া রিকমেন্ড মনিটর দিচ্ছি না। 32 ইঞ্চি ভাইয়া, আপনি বুঝতেছেন এটার সাইজটা কত বড়? আমারটা ও, 22 ইঞ্চি। আচ্ছা। পিসি ইউজ করার জন্য সবচাইতে রিকমেন্ডেবল সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 27 ইঞ্চি, এর বেশি না। একটা পিসির সাথে আপনি ম্যাক্সিমাম 27 ইঞ্চি মনিটর ইউজ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার আরো বড় স্ক্রিন এই ছেলে, লাগে, স্যারের পরে মাইকটা পরে অফ তারপর ঘুমো। মাইকটা অফ করে নেন রফিক ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার ডিসপ্লে যদি মনে করেন মাল্টিপল লাগে, আপনি মাল্টিপল ডিসপ্লে ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু একটা পিসির জন্য সর্বোচ্চ রিকমেন্ডেড ডিসপ্লের ইঞ্চি হইতেছে 29, সরি 27, এর থেকে বড় না। এর থেকে বড় নিলেই মনে করেন পুরা বিপদে পড়ে যাব আর কি, বিপদে পড়ে যাবেন আর কি, আমার তো না, আপনার। যেমন আমার বড় ভাইয়ের হচ্ছে হলো গিয়ে শাওমির কত 39 ইঞ্চি মনিটর ইউজ করে, 39 ইঞ্চি, কিন্তু এখানে কথা আছে, ওইটা আলট্রা ওয়াইড মনিটর। ওইটার সাইজটা হচ্ছে সমস্যা নেই রফিক ভাই, হয় হয়, এরকম হয়, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আলট্রা ওয়াইড মনিটর, ওইটা হচ্ছে পাশে এবং আর কি উচ্চতায় হচ্ছে 22 ইঞ্চি মনিটর বা 27 ইঞ্চি মনিটরের সমান, কিন্তু পাশে এটা মনে করেন বিশাল বড়। তো এতে করে যেটা হয় যে মাল্টিটাস্কিং এ খুব ইজি, আদারওয়াইজ ইয়া না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে গেছিলাম যেন কেন আপনাদের ব্যাচের লিঙ্কটা নিতে মনে পড়ছে, উফ, ভুলে গেছিলাম। আমার যেটা বাড়িতে ছিল টুল আমি পিসিতে খাটাইছি, তো মনিটর আর নেই নাই এটা, আর আরেকটা কথা এই আছে জন্য ছিল ভাইয়া, আমি বলে এটা বলে ইউজ দেই, করছি। আমি আপনাকে একটা কথা বলে দেই। আপনার টিভির জন্য যে অ্যাম্পিয়ারটা নেয় আর কি, পিসিতে আপনার যেহেতু ডেস্কটপ বললেন, টিভির জন্য যে কারেন্টের অ্যাম্পিয়ারটা নেয় সেটা হচ্ছে কম। আর আমরা সরি, সেটা হচ্ছে বেশি। আর আমরা পিসি থেকে যখন হচ্ছে পাওয়ার আউটপুট দেই, পিসি থেকে বলতে ডিসপ্লে আউটপুটটা যখন দেই, তখন এইচডিএমআই কেবলের থ্রুতে বা ভিজিএ কেবলের থ্রুতে যেই পাওয়ারটা যায় ওটা একটু বাড়তি যায়, যেটা আপনার টিভি নষ্ট করে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। যেমন আমি একবার ট্রাই করছিলাম আমার পিসির সাথে, আমি আমার বাসার টিভি কানেক্ট করছিলাম, ওটা 4K টিভি কানেক্ট করছিলাম, যেদিন কানেক্ট করছি তার 2 দিনের মাথায় আর কি আমার মনিটরটা আসতে একটু টাইম লাগতেছিল। তো চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, আমি ইউজ করতে থাকি না, সমস্যা কি। তো ইউজ করতে গিয়ে আমার হচ্ছে টিভি নষ্ট হয়ে গেছে, পরে টিভি আমি ঠিক করে আনা এটাই হয়েছে। বছর খানিক ধরে ইউজ করছি, এখন আমি ডিসপ্লে কিনি নাই। কিনে নেন, একটা কিনে নেওয়াটা বেটার। বাজেট যা ছিল আমি সিপিইউতে ডেস্কটপে খরচ করে ফেলছি, তো এই জন্য এটা কনফিগারেশন কি? কনফিগারেশন কি? রাইজেন 5600 জিবি। রাইজেন 5600 জি। কত জি। পড়ছে আপনার আপনার পিসি টোটাল বিল কত পড়ছে? তো 32 মতো। 32,000? এখন আপনার মনিটর কিনতে গেলে তো মনে হয় 15,000 টাকা প্লাস লাগবে। আমি যেটা ইউজ করি সেটা আমার দৃষ্টিকোণ থেকে গ্রাফিক ডিজাইনের জন্য বেস্ট, গ্রাফিক ডিজাইন প্লাস গেমিং এটার জন্য বেস্ট, গেমিং এর জন্য মোটামুটি, বাট গ্রাফিক ডিজাইনের জন্য আমি বলবো বেস্ট। ল্যাপটপ না, মনিটরে যে আমারটা হচ্ছে ভিউসনিকের, ভিউসনিকের এইটা আমার মনিটর, আমি এটা ইউজ করি। অ্যান্ড এটার কালার অ্যাকুরেসি ভালো, 5 বছর প্লাস হয়ে গেছে, প্রায় 6 বছর রানিং আর কি। এটার এখন পর্যন্ত কোনো পিক্সেল ডেড হয় নাই, এটার এখন পর্যন্ত কোনো প্যানেল ডেড হয় নাই, কিচ্ছু হয় নাই, 100/100। অ্যান্ড সার্ভিস তো ভালোই, ইউসিসির প্রোডাক্ট এটা, এই আর কি। আচ্ছা, ইউসিসির প্রোডাক্ট থেকে একটা কথা মাথায় আসলো, আপনাদেরকে বলছি কিনা আমার খেয়াল নাই, তারপর আমি আবার একটু মেনশন করে দেই। বিষয়টা হচ্ছে আপনারা তো আমার স্টুডেন্ট, অ্যান্ড আপনারা অনেক সময় কনফিউজ থাকেন যে একটা বাজেট টাইট একটা ল্যাপটপ নিব, এখন ভালো বা খারাপ ইয়া কোথায় পাবো। এটা মনে হয় আপনাদেরকে বলা হয়েছে, যদি না বলা হয়ে থাকে আমি আবার একটু বলে দিই। যদি ল্যাপটপ কিনা লাগে, আমি তো রিকমেন্ড করি এইচপি এলিট বুক সিরিজটা। এইচপি এলিট বুক 840 বা 845 সিরিজ, এটা G8 হইতে পারে, G6 হইতে পারে, G7 হইতে পারে, যেই মডেলই হোক। কিন্তু Vale, বিষয়টা por vamos, compra. বিষয়টা হচ্ছে যে আহ, কোন ডিভাইসটা ভালো বা কোন ডিভাইসটা খারাপ, ল্যাপটপ কিনে ঠকে যাবেন কিনা বা কাজ করার মতন হবে কিনা, এই কনফিউশন সবার মাথার মধ্যেই ঘুরপাক খায় নতুন অবস্থাতে। সো আপনাদের যদি ল্যাপটপ কিনা লাগে, আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। আমি মোটামুটি বর্তমানে এই বিজনেসের সাথে ইনভলভ হইছি। ঠিক আছে? আমি মোটামুটি এই বিজনেসের সাথে অ্যাপ্রুভ হইছি। মেইনলি আমার চোখে যেটা ভালো অ্যান্ড ফ্রেশ ল্যাপটপ, সেটা আমি হচ্ছে অ্যাডভান্স দিয়ে বুক করে রাখি, কারো যদি লাগে আমি হচ্ছে জাস্ট তাকে তার কাছে এটা সেল করে দিই। আমার এখানে সামান্য কিছু একটা প্রফিট থাকে আর কি। তবে আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, একটা জিনিস মাথায় রেখেন, আপনাদেরকে যখন আমি একটা জিনিস রিকমেন্ড করব, আপনি যখন আমার থেকে একটা জিনিস পারচেস করবেন, এখানে কিন্তু প্রোডাক্টের আগে আমার চিন্তা করতে হবে আমার মান সম্মান। কারণ আপনার আমি একটা জিনিস দিলাম, তারপর ওই জিনিসটা নিয়ে আপনি ভুগলেন, সমস্যায় পড়লেন, তাইলে কিন্তু আমার মান সম্মান শেষ।
সো এই জিনিসটা মাথায় রেখেই আমি সবকিছু শুরু করছি। দোয়া করবেন যাতে এটা কন্টিনিউ থাকে, অ্যান্ড আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে তখনকার আপডেট প্রাইস সহ কোন ডিভাইসটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দিতে পারবো যদি কারো প্রয়োজন হয়। ঠিক আছে। অ্যান্ড আমি এখন পর্যন্ত আমার যেই সেট আপ, ওই সেট আপ থেকে আমি মোটামুটি কত, মোটামুটি এখন পর্যন্ত 15-20টার মতন ল্যাপটপ পারচেস করছি। সো এখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি ল্যাপটপ পারচেস করতেছি ঠিক আছে, আমরা হোলসেল রেটেই পাইতাম, আমরা যাদেরকে যাদেরকে যেভাবে যেভাবে নিছি হোলসেল রেটেই পাইছি। কিন্তু সমস্যা যেটার কারণে হচ্ছে আমার এই লাইনে জয়েন করা বা এই কম্পিউটার কেনার ব্যাপারটাতে আগ্রহী হওয়া, কারণ সব সময় ফ্রেশ আইটেম পাওয়া যায় না, যেহেতু সেকেন্ড হ্যান্ড ইউনিট। সো ফ্রেশ আইটেম পাওয়া যায় না, ফ্রেশ আইটেমগুলো হইলেই আমি হচ্ছে কালেক্ট করে রাখি। ঠিক আছে। সো আপনাদের লাগলে আমাকে জানাবেন। আপনাদেরকে হয়তো বা বলছিলাম, আমার খেয়াল নাই, তারপর আবার একটু মনে করা দিলাম আর কি, যদি বলে থাকি আর কি। ঠিক আছে, আমি সবার পোস্টটা অ্যাপ্রুভ করে দিছি। আপনাদের লাস্ট ক্লাসের নাম্বার কত ছিল এটা তো মনে নেই আমার, আমি একটু যাই গিয়া দেখে আসি। ভাইয়া 4 ছিল। লাস্ট ক্লাস 4 ছিল। 4 নাম্বার ক্লাস ছিল, আজকে 5 নাম্বার ক্লাস হবে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের প্লে লিস্ট ওপেন করে তারপর হচ্ছে ক্লাসে যাই, প্যারা নেই। এই আর কি। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করে দিই, যারা ঢাকাতে আছেন বিশেষ করে, যারা ডেস্কটপ কম্পোনেন্ট কিনবেন চেষ্টা করবেন ইউসিসি থেকে নেওয়ার, ইউসিসি কম্পিউটার বিডি। কারণ ওদের ওদের সাথে আমার কোনো ডিল নাই, কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে কি, ওদের সার্ভিস অনেক ভালো, এন্ড ওরা ভাই মেইন ডিস্ট্রিবিউটর। পেরিনিয়ালের অবস্থা কিরকম? কোনটার? পেরিনিয়াল, আমি ভাই নামই ফার্স্ট শুনলাম। আমি হচ্ছে সবসময় আইডিবি থেকে জিনিসপত্র কিনি, তো তাই হচ্ছে আজ করা। আইডিবিতে আমি বলি স্মার্ট টেকনোলজি বিডি যেটা, সেটার যে হেড অফিস ওইটাতে আমার মামা হচ্ছে ম্যানেজার। এন্ড এখানের মধ্যে স্মার্ট কিছু কম্পোনেন্ট আনে, আর ইউসিসির হচ্ছে কম্পোনেন্ট আনে, ওরা হচ্ছে মেইন ডিলারশিপ পাওয়া। আমার দৃষ্টিকোণ থেকে স্মার্টের যেই প্রোডাক্ট পাবেন আপনি ইউসিসিতে একই প্রোডাক্ট পাবেন, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে লাস্ট মোমেন্টের ওয়ারেন্টি। আপনার 10 দিন আছে, আপনাকে ওয়ারেন্টি ক্লেম দিবে না তারা, কোনো না কোনো ছুতায় আপনাকে ঘুরাবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ইউসিসিতে হয় না। আর যদি কারোর সাথে ইউসিসি থেকে এই কাজটা করে, বিশেষ কিছু করা লাগবে না, আপনি আমাকে একটা ফোন দিবেন, বাকিটা আমি বুঝে নিব। ইউসিসির সাথে একটু আমার ক্ষমতা চলে আর কি, কারণ ওদের অনেক পুরনো কাস্টমার, এন্ড হচ্ছে ওদের থেকে আমি এখন পর্যন্ত যা পারচেস করছি ওরা আমার নামেই চিনে। ওইখানে যে এমপ্লয়িরা আছে যারা করে তারা আমার নামেই চিনে। সালাম আলাইকুম স্যার, ইউসিসি এটা কোনটা স্যার? আমি তো বুঝি না অ্যাকচুয়ালি। ইউসিসি মিন কি? ইউসিসি মিন্স বলতে, আমি তো ডেস্কটপ কম্পোনেন্ট পারচেসের কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার। এটা কি মানে কোনো যেমন আমরা তো আইডিবি চিনি আর কি। আইডিবি তো হচ্ছে একটা মার্কেটের নাম। আইডিবিও না, অ্যাকচুয়ালি হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি, যেটা আইডিবি মার্কেট বলতেছেন, হ্যাঁ 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 এটা হ্যাঁ। বিসিএস কম্পিউটার সিটি। আর ইউসিসি বা আইডিবিতেও আছে বা বিসিএস কম্পিউটার সিটিতেও আছে। আর একটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার, আমার মেইনলি নেটওয়ার্কটা কাজ করে মাল্টিপ্ল্যান সেন্টারে। ঠিক আছে, মাল্টিপ্ল্যান ও, সেন্টার এলিফ্যান্ট রোড। আচ্ছা সো ওইখান থেকে পারচেস করলে দেখা যাচ্ছে যে হয়তো ডিসকাউন্টের কোনো ফ্যাক্ট নাই এখানের মধ্যে, কিন্তু আপনি আফটার যে সেল সার্ভিসটা ওইটা আপনি পাবেন এই যে এটা হচ্ছে তাদের আচ্ছা। ওয়েবসাইট। এন্ড ওদের প্রোডাক্ট গুলো খুব ভালো হয় আর কি। আমি আজ পর্যন্ত ইউজ করতেছি, আমার ডেস্কটপের বয়স প্রায় 6 বছর, 5.5 বছর হয়ে গেছে। 5.5 বছরে আমি আমার ডেস্কটপের একটা স্ক্রুও চেঞ্জ করি নাই। আচ্ছা, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছি। যেমন আমি একটু বলি, একটু আগে মনিটরটা দেখাইলাম না, আমার বাসায় একটা ভাঙা পিসি ছিল, ওইটাতে আমি আমার এই মনিটরটা একবার কানেক্ট করছিলাম। এটা না, আরেকটা মনিটর কানেক্ট করছিলাম সেম মডেল। সো আলটিমেটলি যেটা হয়েছে, আমার ওই মনিটরটা ইনস্ট্যান্ট আর কি, প্লাগ করার সাথে সাথে ওটা বার্ন হয়ে গেছে, ডিসপ্লে শুধু আসে যায় এমন একটা অবস্থা। তখন আমার মনিটর বয়স 7 দিন। ইউসিসিতে গেছি, 7 দিন না সরি 10 দিন। ইউসিসিতে গেছি, কিচ্ছু বলে নাই, রিসিভ করছে, সাথে সাথে আমাকে একটা ইনটেক প্যাকেট খুলে দিয়ে দিছে। ইনটেক প্যাকেট একটা দিয়ে দিছে যে ভাই নিয়ে যান, শেষ, ঝামেলা ক্লোজ। এটা হচ্ছে আপনার তাদের সাথে স্যার কাছে। ভালোই আছে তো? না না, ওইটা ছিল আমার তার সাথে ফার্স্ট ডিল। আমার পিসিটা দিয়ে তাদের সাথে আমার ছিল ফার্স্ট ডিল। ও আচ্ছা। এরপরে এরপরে থেকে উনাদের এই সার্ভিসটা দেখার পরেই আমি, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, ইভেন আমার বিভিন্ন স্টুডেন্ট ওইখান থেকেই পারচেস করছে। এন্ড ওরা হ্যাপি, জি ওরা স্যার, হ্যাপি, ভালো। 100% হ্যাপি। যাক, ভালোটাই পেলাম স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। জি, আসসালাম ভাইয়া।
ভাইয়া হোমওয়ার্কটা করতে পারে না, একটু সিক তো, অসুস্থ। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, নেক্সট ডে নেক্সট টাইম পসিবল ইনশাল্লাহ হলে করে সাবমিট দিয়েন। করে দেবো, হ্যাঁ ঠিক আছে, সাবমিট করে দেবো নেক্সট টাইম। ওদের ঠিক অফিসটা আছে। বিসিএস কম্পিউটার কম্পিউটার কয় তলায়, আইডিবির এটা কয় তলায়? বলতে পারলাম না ভাই, আমি মেইনলি হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে যাইতো, ওদের নিচে অ্যাড্রেস দেওয়া থাকার কথা যে কোথায় কোথায় আছে, অথবা ওনাদের হটলাইন নাম্বারে ফোন দিয়েন। ওনাদের মেইন অফিস, হেড অফিস হচ্ছে বেগম রোকেয়া সরণিতে, তালতলা। এটাও তো মনে হয় আগারগাঁওয়ে, মিরপুরের দিকে মনে হয়, মিরপুর তালতলার দিকে মনে হয় খুব সম্ভবত। এইটা হচ্ছে বেস্ট। আর সেকেন্ড হ্যান্ড কম্পোনেন্টের জন্য যদি ল্যাপটপ কম্পোনেন্ট হয় তাইলে আমার সাথে যোগাযোগ করে নেয়, আমার কাছে যেই বেটার ডিল আছে বা যেই বেটার একটা নেটওয়ার্ক আছে, সরাসরি ইম্পোর্টার আর কি, ভাই ল্যাপটপ আমার পার্টস। হচ্ছে মেইনলি হচ্ছে পিসি কেনার পরে হচ্ছে দেখা গেল চালাইলাম, কিছু বছর চালাইলাম, দেখা গেল আমার হয়তো গ্রাফিক্স কার্ড নেওয়া লাগতে পারে, এরকম এরকম আর কি ব্যাপারটা। গ্রাফিক্স কার্ড, আমি একটা এখানে একটা ঝামেলা আছে, মাস্টিক ভাই ভালো একটা পয়েন্ট ধরছেন। আমরা আরো 5টা মিনিট কথা হবে, তারপর আমরা মেইন ক্লাসে যাব। ঠিক আছে। গ্রাফিক্স কার্ড যে জিনিসটা, আপনি যখন হচ্ছে একটা ডেস্কটপ কম্পোনেন্ট ইউজ করবেন বা কিনবেন, ধরেন একটা ডেস্কটপ আপনি বিল্ড করছেন, গ্রাফিক্স কার্ড নেন নাই, এখন আপনি যদি যে কোনো দোকানে গিয়ে গ্রাফিক্স কার্ডের কথা বলেন যে ভাই আমার একটা গ্রাফিক্স কার্ড লাগবে, এই কার্ড আছে নাকি, আপনি দেখতেছেন তাদের ডিসপ্লেতে আছে, তারা বলবে না ভাই গ্রাফিক্স কার্ড নাই। গ্রাফিক্স কার্ড নাই, আপনার নিলে কমপ্লিট সেট নিতে হবে, তার মানে ফুল পিসি বিল্ড করতে হবে, তাইলে আমি আপনাকে গ্রাফিক্স কার্ড দিব। সেই জায়গার মধ্যে একটা জিনিস বুঝেন, ইউসিসি হচ্ছে মেইন ইম্পোর্টার। এটা কিন্তু একদম পুরো আনপেইড মার্কেটিং, আমি তাদের থেকে কোনো টাকা পয়সা খাই নাই ভাই, রিকমেন্ডেশনটা আনপেইড আসতেছে, ভালো সার্ভিসের কারণে আসতেছে। সো উনাদের কাছে আপনি যখনই যান, একবার তো পিসি বিল্ড করছেন, আপনি তাদের থেকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট পাবেন। এন্ড তারা আপনাকে প্রপার গাইডও করবে যে হচ্ছে যে ভাই আমি আমার পিসিতে এই কম্পোনেন্টটা লাগাইতে চাইতেছি, আমার কনফিগারেশন এই, এখন আমার কি এটা ঠিক হবে কিনা। তারাই আপনার বলে দেবে ভাই এটা বাদ দেন, একদমই জঘন্য জিনিস, এটার সাথে এটা যায় না, আপনি হচ্ছে এটা নেন। হয়তোবা আপনার 5,000 টাকা বেশি লাগতে পারে, 10,000 টাকা বেশি লাগতে পারে, স্বাভাবিক, মডেল চেঞ্জ হইলে, আপগ্রেড কিছু হইলে তখন তো হচ্ছে ইয়া হবে। তবে হ্যাঁ, ওরা গলা কাটার মতন কোনো ইতিহাস এখন পর্যন্ত নাই যে আপনার দরকার হইতেছে 30-50 গ্রাফিক্স কার্ড, কিন্তু আপনারা সে রিকমেন্ড করতেছে হইতেছে 40-60। এই কাজটা কখনো করবে না। হ্যাঁ ভাই 30-50 আপনি এর সাথে যায়, ওরা ওইটাই রিকমেন্ড করে আপনাকে বলে দিবে, একটা যে প্রপার গাইডলাইন, ওদের প্রত্যেকটা এমপ্লয়ি জিনিসটা দেয়। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আপগ্রেডেবিলিটির জন্য হচ্ছে নিতে যাচ্ছিলাম পিসি। আপগ্রেডের জন্য ভাইয়া, আপনি অ্যাকচুয়ালি পিসি দিয়ে কি কাজ করবেন সেটার উপর ওয়েল, ডিপেন্ড করে আপগ্রেড। হচ্ছে আপাতত হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ করবো, যখন হচ্ছে আমি একটু হেভি ওয়ার্কলোডে যাব এরপরে হচ্ছে আপগ্রেডের দিকে যাবো। আমি আমি একটা জিনিস মেনশন করি, বিষয়টা হচ্ছে আপগ্রেড করা অনেক ভালো, সমস্যা নাই, কিন্তু আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার জন্য আমাদের ম্যাক্সিমাম 16 জিবি র্যাম এনাফ। তারপরেও যদি বর্তমানে মার্কেটের কথা চিন্তা করি, আমার মনে হয় 16 জিবি না লাগে 16-16-32 লাগানোটা বেটার, মনে হয় এটা আর কি, 16-16-32 লাগানো বেটার। তবে GDDR5 র্যামে, সরি DDR5 র্যামে না যাওয়াটাই বেটার, DDR4-এ থাকাটাই উত্তম, কারণ মাদারবোর্ড গুলো অ্যান্ড প্রসেসর গুলো যদিও DDR5 সাপোর্টেড হয়ে গেছে, তবে এগুলাতে হচ্ছে সিস্টেম ক্র্যাশের অনেক ঘটনা আছে, যে আপনি কাজ করতেছেন ইয়ে করতেছেন, হুট করে আপনার মাদারবোর্ডের বায়োস ডেড, কোনো কারণ ছাড়া ডেড। অ্যান্ড মাদারবোর্ডের বায়োস ডেড হওয়া মানে আপনার মাদারবোর্ড হ্যাক হয়, আপনার এটা বাদ, আদারওয়াইজ আপনার বায়োসটা রিপেয়ার করতে হবে। এখন বায়োস হচ্ছে কি, এখন বায়োসের ব্যাপারে অনেকেই জানেন না, বায়োসটা হচ্ছে মেইনলি আপনার কম্পিউটারের যে এক্সাক্ট কম্পিউটিং সিস্টেম, আমরা সিপিইউ রে বলি কম্পিউটারের ব্রেন, নো, সিপিইউ কম্পিউটারের ব্রেন না। আচ্ছা ধরলাম সিপিইউ কম্পিউটারের ব্রেন, কিন্তু ব্রেনকে যে কন্ট্রোল করতেছে রগ গুলো, শিরা উপশিরা গুলো, সেটা কন্ট্রোল করা হচ্ছে বায়োস। আপনি কোথায় গেলে কি করবেন, আপনার পিসি কতক্ষণ রান টাইম আছে, আপনার যে টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে, প্রসেসর তো জাস্ট একটা হেল্পিং হ্যান্ড, কিন্তু মেইন হচ্ছে বায়োস। আপনার বায়োস গেছে, আপনার মাদারবোর্ড শেষ। এখন মাদারবোর্ড যদি রিপেয়ার করতে চান, হয় আপনার বায়োস চিপ চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ বায়োসের জন্য পুরো মাদারবোর্ডটাই পাল্টাইতে হবে। এই প্রবলেমটা হয় আপগ্রেড যে মাদারবোর্ড গুলো আসছে বা আপগ্রেড যে সিপিইউ গুলো আসছে ওইটার মধ্যে। তবে DDR4 র্যাম সাপোর্টের যে মাদারবোর্ড গুলো আছে, ওইটাতে এমন কোনো প্রবলেম নাই। অ্যান্ড DDR4-এর বর্তমানে যেই অবস্থা, আমার মনে হয় না DDR4 খুব সহজে মার্কেট থেকে আউট হবে, কারণ DDR5 যেই ধাক্কা খাইছে, এরপরে DDR4-এর দাম বাইরে গেছে, 5-এর দাম কমে গেছে। যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, স্টার্টেক দেখেন, রায়ান্সে দেখেন, টেকল্যান্ডে দেখেন, আমি তো বা প্রায় দেখি জিডিডিআর DDR5 কোলাপস পেয়েছে। GDDR5 একদম মার্কেটে ড্রপ নাই, ওরা ওরা হচ্ছে ইয়া আরে করতে ভাই পারেন। গ্রাফিক্স কার্ড হচ্ছে GDDR5 ইউজ হয়, নরমালি DDR5 হচ্ছে কোলাপস পেয়েছে। না না, আমি র্যামের কথাই বলতেছি, GDDR5 তো হচ্ছে গ্রাফিক্স কার্ড, এটা আমিও জানি ভাইয়া। আর আমারটা হচ্ছে, আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে GDDR6, GDDR6X,
শুধু 6 না, এক্স ওভারক্লক এডিশন। যদি তাহলে তো হচ্ছে ভালো পারফর্ম করার কথা এটা গেমিং প্রোডাক্টিভিটির এর জন্য ক্ষেত্রে। বেস্ট ভাইয়া, এই গ্রাফিক্স কার্ড একদমই ফালতু, আমি যেটা চালাইতেছি এটা একদমই ফালতু। এটা শুধু গেমিং এ আপনাকে বেটার ইয়া দেয়, কিন্তু আপনাকে পারফরমেন্সে কিছুই দেয় না, মাল্টিটাস্কিং কোনো লাভ নাই। আচ্ছা, যদি নোটিস করেন 16 জিবি একটা GDDR5, বেটা কি করে, আচ্ছা 16 জিবি একটা DDR5 র্যামের দাম ধরলাম, জি স্কিলেরটা কত, 5,900। পয়েন্ট করেন 5,900 কত DDR5 এর, DDR4 এ দেখেন 5,800। 100 টাকা এদিক ওদিক, কিন্তু যখন DDR5 মার্কেটে আসছিল তখন DDR4 এর প্রাইস কইমা হয়ে গেছে মনে করেন 3,500 টাকায় 16 জিবি র্যাম পাওয়া যায়। এটা বেশি দিন না, 2 মাস আগের কথা। 3,500 টাকায় 16 জিবি DDR4 র্যাম পাওয়া যেত, কিন্তু এখন দেখেন প্রাইস কই গেছে 6,100। যদি আমি জি স্কিলে দেখি 5,600, 200 টাকার গ্যাপ। তাও জি স্কিলে ট্রাইজন জেডটা নিলে তো মনে করেন হয়েছে কাজ, র্যামেরও বস, সবকিছুর বস, দামেরও বস। ওইটা মনে হয় 8,000 টাকা না 9,000 টাকা দাম, 16 জিবি র্যামের দাম। যাই হোক, আমরা অনেকক্ষণ গল্প করলাম এন্ড ক্লাসটাও দেরিতে শুরু হয়েছে, সো এতটুকু বাদ দেই। আপনারা হচ্ছে, আমি এতটুকু কেটে দিব, টেনশন করেন না, এতটুকু আপনারা ক্লাস টাইমে পাবেন না। আমরা হচ্ছে এক্সাক্ট 10টা 28 থেকে শুরু করতেছি। ওকে, আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 4 গেছিল, 4-এর মধ্যে আমরা কি কনভার্ট পয়েন্ট পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে, আমরা কনভার্ট পয়েন্ট পর্যন্ত দেখেছিলাম। এখন পাথ সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার টুল, হাবিজাবি যা কিছু আছে সেই জিনিসগুলো আমরা বুঝে নিব। এন্ড এইখানের মধ্যে একটা ফালতু একটা টপিক আছে, সেটা হচ্ছে লাইন টুল। এটা কোন কাজে লাগে, আমি আমার 6 বছরের ক্যারিয়ার বা 5.5 বছরের ক্যারিয়ার আমি এখন পর্যন্ত এটা খুঁজে পাইনি, এটা কোন কাজে লাগে অ্যাকচুয়ালি। ঠিক হ্যাঁ, আছে, এটা তাইলে কোনটা বাদ, লাইন এই টুল। এটা কোনো কাজের না আর কি, লাইন টুল কোনো কাজের না, যেই কাজ আপনি অন্য কিছুতে করতে পারবেন এন্ড এটা আপনার কন্টিনিউয়াস ইউজ হচ্ছে। সো ওইটা বাদ দিয়ে আপনি কেন একটা নতুন একটা টুল ইউজ করতে যাবেন, তাই না? ধরেন কালকে তো পেন টুল গেল, এখন এই যে লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে, এই যে আমি পেন টুল দিয়ে একটা লাইন টানলাম না, ধরেন আমি এটাকে ছেড়ে দেই, পেন টুলটাকে ছেড়ে দিলাম, আমি আবার ধরেন একটা ভার্টিক্যাল একটা লাইন নিছি, এই যে 2টা লাইন আমি বরাবর করে টানলাম শিফট প্রেস করে ধরে, আমার কি অন্য টুলে যাওয়া লাগছে? এখন লাইন সেগমেন্ট টুলের যেই কাজ, আমি প্রয়োজন। আমি লাইন সেগমেন্টে আপনাকে আগে দেখাই। লাইন সেগমেন্টটা কই গেল, এই যে লাইন টুল। লাইন টুলের কাজ কি, আপনি ক্লিক করে টান দিছেন, লম্বা একটা লাইন হইছে। এই আপনি যদি ক্লিক করে যদি ধরে যদি এইভাবে এইভাবে নাড়ান, এটা বরাবরই হচ্ছে, শিফট প্রেস করে ধরলে এটা অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ হচ্ছে। তাহলে এই লাইন সেগমেন্ট টুলে এইভাবে কাজ করার আমার দরকারটা কি? আমার পেন পেন টুলও তো সেমই হবে, আমি যদি ক্লিক করে যদি শিফট প্রেস করে যদি ইয়া করি, দাঁড়ান, যদি ধরেন আমি এই যে পেন টুল নিলাম, পেন টুল একটা লাইন নিছি, আমি পেন টুলের যে কনভার্ট পয়েন্ট টুলে আছে এটাকে যদি আমি ধরি, সরি, এটাকে আগে ধরতে হবে আমার, এই পয়েন্টটাকে ধরলাম, আমি যদি, কি রে ভাই মুভ হয় নাকি, মাঝে মাঝে just- এরকম ডিস্টার্ব করছে দেখছি। আচ্ছা, এটা হচ্ছে কার্ভেচার দিয়ে হচ্ছে, আমি যদি শিফট প্রেস করে ইয়া করি তাহলে তো আমার এটা সেম কাজই করতেছে। তাহলে আমি কেন আপনার এই লাইন সেগমেন্ট টুলটা ইউজ করব? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পেন টুলের মধ্যে আর সরি ডিজাইন লাইনের মধ্যে আমাদের এরকম হরিজন্টাল লাইন এরকম ভার্টিক্যাল লাইন আমাদের কোনোদিনই প্রয়োজন হয় না, কোনোদিনই প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি আপনি লোগো টোগো ডিজাইন করতে যান ইলাস্ট্রেটরে, সেই ক্ষেত্রে হয়তো এরকম কোনো লাইন দিয়ে আপনার হচ্ছে কাটাকাটি করে লোগো বানাইতে হয়, ঠিক আছে, কিন্তু ওইটাও খুব রেয়ার কেস আর কি, এমন না যে এটা আমার লাগবেই লাগবে, কিন্তু তাও রেয়ার কেস, এটা পেন টুল দিয়ে হয়। তার মানে আমাদের মডিউলে এই যে লাইন সেগমেন্ট টুলটা আছে, এটা একটা টোটাল একটা ওয়েস্টেজ একটা টপিক, এটা কোনো কাজের না, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে লাইন সেগমেন্ট টুলটা দেখে ফেলছি। ওকে, এখানের মধ্যে এখানে একটা মিস্টেক আছে, ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা অলরেডি ক্লাস 2-তে দেখে আসছি, কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুল যেটা, এটা অ্যাকচুয়ালি ফটোশপে নাই, এটা আমাদের মডিউলের ভুল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইলাস্ট্রেটর টপিক, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখানে ভুলবশত 2বার আসছে, যেহেতু আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ একবার দেখে আসছি, ঠিক আছে। সো এখানে এটা ভুল আছে, তার মানে এই টপিকটা আমাদের নাই। সো আমরা কি দেখলাম এতক্ষণ, লাইন সেগমেন্ট টুলটা দেখছি, ঠিক আছে, এটা গেল। আমরা হচ্ছে পাথ সিলেকশন টুলে যাই। পাথ সিলেকশন টুল খুবই সিম্পল জিনিস, এটা আমরা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল দিয়েই করি অ্যাকচুয়ালি। পাথ সিলেকশন টুল এটা, এটাও ইলাস্ট্রেটরেরই পার্ট। আমি এগুলোকে শিফট প্রেস করে সবগুলো লেয়ারকে ধরে ডিলিট করে দিই, ঠিক আছে, তাহলে আমার শেপগুলো ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন
আপনাদের হচ্ছে কি আছে টপিকের মধ্যে, ধরেন পাথ সিলেকশন টুল। ধরেন আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন নিই, সিম্পল। পেন টুল দিয়ে লাইন নিলাম, এটার নাম কি? এই যে একটা যে নীল কালারের বা একটা বক্স কালারের পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টটার নাম কি বলি আমরা, একটু বলেন তো শুনি সবাই। না, এটা পাত না, আমি পয়েন্টের কথা বলছি। এটা কি? কার্সার কার্সার না, আমি এটা কার্সর তো এই যে মাউসের অ্যাঙ্কর সাথে যে পয়েন্ট, নড়ছে। অ্যাঙ্কর পয়েন্ট। অ্যানকর পয়েন্ট ইয়েস, ভাইয়া, অ্যানকর অ্যাঙ্কর পয়েন্ট পয়েন্ট। দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি তৈরি হয়? পাত তৈরি হয়। পাত তৈরি হয়। মাল্টিপল পাতে কি তৈরি হয়? শেপ। ওকে, এই জিনিসটা জাস্ট একদম নিজের ভাষায় লিখে যে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা যায়, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাত তৈরি হয়, মাল্টিপল পাতে একটা শেপ তৈরি হয়, এটা যতদিন আপনারা ডিজাইন করবেন এটা আপনাদের মাথায় থাকতে হবে। কথাটা কেন? কারণ আজকে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স কমপ্লিট করার পরে যদি কোনো জায়গায় জবের জন্য ইন্টারভিউ দিতে যান, আর ইন্টারভিউয়ার যদি কোনো পুরাতন গ্রাফিক ডিজাইনার হয়, আর সে যদি আপনার থেকে পেন টুলের ব্যাপারে যদি আপনাকে আটকাইতে চায়, সে আপনাকে জিজ্ঞেস করে পেন টুল দিয়ে কি, আগে পেন টুলটা কিভাবে কাজ করে। এখন আপনি কি বলবেন? ভাই আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি ধরে টান দিছি, এটা না কার্ভ হয়েছে, তারপর এখানে কন্ট্রোল হ্যান্ডেল আসছে, অল্টার প্রেস করে আমি এটাকে নাড়াচাড়া দিছি, বিষয়টাকে এইভাবে বলবেন? সে আপনারা বলবে ঠিক আছে ভাই, আপনাকে আমরা জানাবো, কথা শেষ। তার দরকার এক্সপ্লেনেশন, অ্যাকচুয়ালি পেন টুল কিভাবে কাজ করে। আর এটার এক্সপ্লেনেশন চাওয়ারও তার একটা জায়েজ কারণ আছে। রিজন হচ্ছে পেন টুল, আপনি যদি যে কোনো স্কিল রিলেটেড কাজ ধরেন, আমি লাস্ট ক্লাসে বলছি সব জায়গায় পেন টুল আছে। সো যেহেতু সব জায়গায় পেন টুল আছে, সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই তো সবগুলো সফটওয়্যারের মধ্যে পেন টুল দিয়ে রাখছে, তাই না? সো এই জিনিসটা অবশ্যই নিজের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে মুখস্থ করে ঢুকায় ফেলবেন, যাতে করে কোনোভাবেই কোনো পজিশনেই এই কথাটা মিস না হয় যে পেন টুল কিভাবে কাজ করে, এটা যেন মিস না যায়। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, একটা জিনিস কি খেয়াল করছেন, আমরা যখন পেন টুল দিয়ে একটা শেপ নিলাম বা একটা কিছু আঁকলাম, তখন যে আমাদের লেয়ার প্যানেলে অটোমেটিক নিউ একটা লেয়ার তৈরি হয়েছে শেপ ওয়ান নামে। এটা কি খেয়াল করছেন কেউ? জি, হ্যাঁ, জি, খেয়াল করেছি। প্রত্যেকটা একটা করে শেপ তৈরি হচ্ছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হচ্ছিল। হ্যাঁ, আমি বলি ফটোশপ আমরা ফার্স্ট ক্লাসে কি দেখছিলাম, সরি ফার্স্ট ক্লাসে আমরা কি বলছিলাম, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। এন্ড যখন আমরা ফটোশপে কাজ করব, ফটোশপ মেইনলি লেয়ার নিয়ে কাজ করে, লেয়ার লেয়ার হয়ে হয়ে কাজ করে। এখন শেপ কিন্তু লেয়ারের মধ্যে পড়ে না, শেপ কিন্তু রাস্টার না, শেপ কোনো রাস্টার গ্রাফিক্স না, শেপ হচ্ছে কাইন্ড অফ, যদি আমি ধরি এটা ভেক্টর, আপনার ফটোশপের মধ্যে ভেক্টর আছে, সেটা হচ্ছে শেপ বা পাথ। পেন টুল দিয়ে যেটাই ক্রিয়েট করবে সেটা ভেক্টর, কিন্তু ফটোশপে এটা সেভ করবেন বা ফটোশপে একটু জুম ইন জুম আউট করবেন, ফটোশপের নিজস্ব নেচার অনুযায়ী এটাকে নষ্ট করে দিতে পারে। যদি আমি জুম করি দেখেন, এইখানে আপনি জুম করার পর পিক্সেল দেখতেছেন, তাই না? আর ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে কি, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমি হচ্ছে আল্টার প্রেস করে ছোট করছি, রাইট ক্লিক করছি, তারপর আবার ধরেন কন্ট্রোল টি দিছি, সরি দাঁড়ান, এটাকে সিলেক্ট করে নেই, কন্ট্রোল টি, এটাকে আবার অল্টার প্রেস করে বড় করে ইয়া করি। আমার কোনো ব্লার হয়েছে? কোনো কিছু ব্লার হয়েছে? কিচ্ছু ব্লার হয় নাই, যেভাবেটা সেভাবেই আছে। কেন? এটা শেপে আছে। শেপের আইকনটা কি দেখেন, এখানে এই যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা ছোট্ট একটা বক্স দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে শেপ, এইভাবে আইডেন্টিফাই করবেন। এখন আমি যদি লেয়ারটাকে রাইট ক্লিক করে দেখেন, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন, এটা দেই, দেখেন এইটার পাশে কিন্তু একটা ভিন্ন আইকন আসতেছে। এখন ইলাস্ট্রেটর তো জুম করা যায় না, সরি ফটোশপ তো জুম করা যায় না, কিভাবে দেখাই? ধরেন আমি একটু গুগলে সার্চ করে আপনাকে দেখাই। ফটোশপ স্মার্ট অবজেক্ট আইকন, সরি সরি ইমেজে যাই, এই যে এই যে আইকনটা দেখতেছেন, আপনি যদি ফটোশপে যদি যান, তখন দেখবেন যে এইখানে সেম আইকনটাই আছে, ম্যাচ করতেছে। এটা হচ্ছে কি স্মার্ট অবজেক্টের আইকন। যদি আমি স্মার্ট অবজেক্ট বাদ দিয়ে যদি হচ্ছে ফটোশপ শেপ আইকন দেই, শেপ আইকন, সরি শেপ আইকন দেই, শেপ, আচ্ছা শেপ আইকন যদি তো আসছে, শেপ লেয়ার দিই, লেয়ার আইকন,
আইকন 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 আইকন, এখানে শেপ লেয়ার আইকনটা তো বুঝাচ্ছে না, দেখাচ্ছে না, কি করা যায়? নাই 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 নাই। আচ্ছা, শেপ টুল দিই, টুল আইকন, তাইলে হয়তো বা আসবে। এখানে একটাও নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, সমস্যা নেই, আপনারা যখন হচ্ছে পেন টুল দিয়ে নিবেন তখন আপনাদের চোখের সামনে কিন্তু শেপ টুলের আইকনটা আসবে। আমি জাস্ট হচ্ছে ওই শেপ হইলে কিরকম আইকন হবে ওইটা বলে দিলাম। জাস্ট এখানে একটা সিম্বল দিয়ে বুঝাইতে পারে। এখানে যেমন এই ছবিটাতে দেখেন, এখানে একটা বক্স, এখানে একটা লাইন, তারপর একটা বক্স, তারপর একটা লাইন, আবার একটা বক্স। এরকম ভাবেই মেইনলি ফটোশপের মধ্যে শেপটা আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখেন এখানে সেম ভাবেই জিনিসটা আছে লেয়ার প্যানেলে। এটা আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝা পাবেন, সমস্যা নেই। এখন আমরা তো শুরুতে কি দেখছি, লাইন সেগমেন্ট টুল দেখছি, ঠিক আছে? হোমওয়ার্ক সবার লাস্টে চেক করবো ভাই, আগে ক্লাসটা ইয়া করে নিই, কারণ অলরেডি আজকে 15 মিনিট লেটে জয়েন করছি তো। সো আমরা হচ্ছে আগে ক্লাসটা কন্টিনিউ করি, পরে লাগলে ভাই 12টা 1টা পর্যন্ত ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই, যদি আপনি করতে পারেন। বিষয়টা হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুলটা দেখছি। সো আমাদের বেসিক্যালি শুরুতে থাকে হচ্ছে এই পজিশনে, আমাদের ফটোশপটা এই অবস্থাতে থাকে। আমরা হচ্ছে আমাদের টুলবার, যে লেফট সাইডে যে টুলবারটা আছে, টুলবার থেকে আমরা নিচে আসলে আমরা দেখতে পাবো কি, দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার আছে। উপরের রেক্টেঙ্গুলারটা হচ্ছে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বা মার্কিউ টুল। নিচেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ টুল। ওকে, নিচেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ টুল। ওকে, আমরা রেক্টেঙ্গুলার শেপ টুলে যাই। এটা কি কাজ করে ভাই? এটা সিমিলার, ওই যে শিফট প্রেস করে ধরবেন, এটা হচ্ছে এক্সাক্ট স্কোয়ার হবে, শিফট ছেড়ে দিবেন, এটা হচ্ছে নিজের মতন করে দৌড়াবে, আবার শিফট প্রেস করে এটা এক্সাক্ট স্কোয়ার হবে। বিষয়টা এরকমই, আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন টুলে যা দেখে আসছি এখানেও তাই। এখন এই রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটা যখন দিলাম, সাথে সাথে দেখেন আমার কি হইলো, সিলেকশন রেক্টেঙ্গুলার থাকা অবস্থাতে, সরি রেক্টেঙ্গুলার শেপ টুল, সিলেকশন বলে ফেলছি, সরি সরি। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে যদি আমরা অল্টার ডিলেট দেই, কন্ট্রোল ডিলেট দেই, কালারটা চেঞ্জ হচ্ছে, গুড। কিন্তু আপনি যদি এখান থেকে যদি ফিল কালারটা অফ করেন, and এখানে যদি আল্ট্রা ডিলেট দেন, কন্ট্রোল দেন, চেঞ্জ হচ্ছে, সমস্যা নেই, কারণ এটা কি সিলেক্টেড। তবে অ্যাকচুয়ালি আমাদের কালার, যে কোনো শেপের কালার চেঞ্জ করার রুলস কি জানেন? এই যে উপরের কন্ট্রোল প্যানেলে দেখেন এই যে ফিল লেখা আছে, এইখান থেকে আপনি মেইনলি কালারটা চেঞ্জ করবেন। এখন ফিলে ক্লিক করার পর তার কিছু নাই, কারণ এইখানে তো আমরা ডবল ক্লিক করে এখানে কালার পিকার আসে, কিন্তু শেপে ক্লিক করলে, এই ফিল কালারে ক্লিক করলে তো কোনো কালার পিকার আসতেছে না। কালার পিকার কই পাবো? কালার পিকার হচ্ছে, দেখেন এখানে একটা মাল্টি কালার বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেখেন কালার পিকারটা চলে আসছে। এবার আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করেন। ধরেন আমি হচ্ছে যদি একটু ব্লুইশ টাইপের একটা কালার দেই, কালার দেওয়ার পরে যদি ওকে দেই, দেখেন এখানে কালার শিফট করতেছে। এখন আমি এই শেপের কালারটা বন্ধ করব। আপনি কি কোনো সিলেকশনের কালার বন্ধ করতে পারবেন? সিলেকশনের কালার কিন্তু বন্ধ করা যায় না। সিলেকশনের কাজ হচ্ছে আপনার ওই সিলেক্টেড এরিয়ার নিচে যেই পার্টটা আছে সেটাকে এক হয় সে মুভ করে ফেলবে, আদারওয়াইজ সে ডিসিলেক্ট হয়ে যাবে। সে কিন্তু এরকম ভাবে কালার অফ করা যায় না। ভাই আপনি, ফিল অপশনটা অফ করে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তো জানতে হবে ভাইয়া, সবাই তো জানে না, সেটাই বলতেছি। এইটার অপশনটা, ফিল অপশনটা আপনি এখান থেকে অফ করে দিবেন। এখন অফ করে দেওয়ার পরও আপনি দেখতে পাবেন যে এখানে একটা বক্স, লাইন বক্স দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এই লাইন বক্সটার জন্য আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। যদি এটা সিলেক্ট করতে আপনার প্রবলেম হয়, যেমন আমি যদি ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করি, যেহেতু এটা কালার দেওয়া নাই, আমি ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করতেছি, আমার লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো দরকার হচ্ছে এইটা, এই বক্সটা সিলেক্ট করা। তখন আপনি জাস্ট নর্মাল লেয়ার প্যানেল থেকে এই শেপটাকে সিলেক্ট করতে পারেন, বা এই লেয়ারের এই পার্টটাকে সিলেক্ট করতে পারেন যেটা হচ্ছে শেপে আছে। সো এটা হওয়ার পরে আপনি যদি আবার এখন কালার দিবেন, কালার দিতে গেছেন, যেহেতু মুভ টু দিয়েছেন, কালার দিবেন, অপশন কই নাই তো, কিন্তু আপনার লেয়ার প্যানেলে তো ইয়াটা সিলেক্টেড আছেই, তাহলে কালার দেওয়ার অপশন নাই কেন? কালার দেওয়ার অপশন এই জন্য নাই, ফটোশপে একটু ঝামেলা হচ্ছে। আপনি পেন টুল অথবা শেপ টুল, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট থাকা অবস্থাতেই আপনি উপরে ফিল কালার অ্যান্ড স্ট্রোকের অপশনটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। হয়তোবা এই সাইড থেকে আপনি চেঞ্জ করতে পারেন প্রপার্টিজে, কিন্তু এই প্রপার্টিজে এই স্ক্রোল করে নিচে যাওয়াটা একটু ঝামেলা। সো এর থেকে বেটার আমরা যদি শেপ টুলটা জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে ওইখান থেকে আমরা আবার চাইলে কালার সুইচ করতে পারি যে কোনো কালারে। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ফিল কালার অফ করার জন্য আমি কি বলেছিলাম? ফিল কালার অফ করার জন্য এই ফিলের মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখবেন একটা হোয়াইট কালারের বক্স আছে, একটা ক্রস আছে, রেড এর একটা ক্রস বা রেড এর একটা লাইন আছে, হোয়াইটের মধ্যে রেড লাইন, এটাতে ক্লিক করবেন, আপনার ফিল কালারটা অফ হয়ে যাবে।
লাইক সিমিলারলি আমি যেমন বলতেছিলাম, এই যে এই পাশে যে একটা যে বক্স আছে, এই বক্সটা বন্ধ করবেন কিভাবে? এখন এমন হইতে পারে যে হচ্ছে আপনার, দাঁড়ান, এই লেয়ারটাকে হচ্ছে আমি লক করে দিই। এখন আর এটা নাড়াচাড়া করবে না, এটা একদম জায়গায় লক। ওকে, ধরেন এই ফিল কালারটা যে আমি যে ইয়া করব, এই যে ব্ল্যাক লাইনটা যে ক্লিয়ার করব বা একদম কোনো বোঝা যাবে না, দেখা যাবে না, এমন একটা কিছু করব। আমি কি রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করছি বা শেপ টুল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই যে পাশে দেখেন স্ট্রোক নামে একটা অপশন আছে, এই স্ট্রোকে যাই। সেম দেখতে কিসের মতন? ফিল কালারের মতন। এখন আপনি ফিল কালার এটা অফ করে দেন, দিয়ে হচ্ছে দেখেন এখানে কিন্তু আর লাইনটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু স্টিল নাও আপনার ওই শেপটা আছে। এখন আপনি যদি শেপটাকে যদি ফিল কালার অন করে দেন, দেখেন এই যে অলরেডি চলে আসছে, আপনি যদি ফিল কালারটা অন করে দেন তখন আপনি জিনিসটা দেখতে পারবেন। এখন এটার মধ্যে স্ট্রোকও অন থাকে, বিষয়টা কেমন হয় দেখেন। এই যে কিনার দিয়ে একটা ব্ল্যাক কালারের আউটলাইন দেখতেছেন, আমি যদি জুম করি দেখেন এখানে ব্ল্যাক কালার আউটলাইন আছে। এই জিনিসটা দেখতে খুবই জঘন্য লাগে যখন আমরা হচ্ছে কোনো প্রিমিয়াম কাজ সাবমিট করতে যাই তখন। সো আমরা প্রয়োজন বুঝে স্ট্রোক রাখবো, প্রয়োজন বুঝে স্ট্রোকটা ডিলিট করে দিব। এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি স্ট্রোকটা কিভাবে দিলে বা কোন জায়গায় রাখা উচিত, কোন জায়গায় রাখা উচিত না। ঠিক আছে, এন্ড এটা আমিই বলে দিব, সমস্যা নেই। সো আমরা এখান থেকে স্ট্রোকটা অফ করবো না, আমরা হচ্ছে ফিল কালারটা অফ করে দিই। ফিল কালারটা অফ করার রিজন আছে, দাঁড়ান, ফিল কালারটা অফ করার রিজন আছে কারণ আমাদের স্ট্রোকের মাঝখানেও কিছু কাজ আছে। এই যে স্ট্রোকটা যে আছে, এখন এটা সাইজটা বড় করবেন, হয় না আমরা হচ্ছে ফ্রেমের সাইজটা বড় করতে চাই, তখন হচ্ছে এই যে পাশে দেখেন 1px লেখা, আপনি এখানে ক্লিক করে যে মাউসে স্ক্রোল করেন তাহলেও হচ্ছে স্ট্রোকটা বাড়বে, এন্টার দেন, বাড়ছে। অথবা আপনি যদি এখান থেকে ক্লিক করে যে আপনি যদি এটাকে যদি এই লেভেল পয়েন্টটাকে যদি বাড়ান কমান, তাহলে দেখেন স্ট্রোকটা বাড়তেছে কমতেছে। ঠিক আছে, এই গেল স্ট্রোকের ব্যাপার। এখন এই যে আমরা যে স্ট্রোকটা দিলাম, এখন স্ট্রোকের মধ্যে যদি একটু ড্যাশ ড্যাশ হইতো, যেমন আমরা হচ্ছে দেখি না ওই যে আমরা যে ক্যাশ মেমো গুলো দেখি, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ঠিক তার নিচের মধ্যে কি থাকে? ড্যাশ 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 একটা ইয়া থাকে, লাইন থাকে। ওই ড্যাশ ড্যাশটা কিভাবে করে? যারা ওয়ার্ড এক্সেল কাজ পারেন তারা তো জানেনি ওই ড্যাশ ড্যাশটা কিভাবে দেয়। আর যদি এটা ইলাস্ট্রেটর বা ফটোশপে আসেন, সিস্টেম সেম। এই যে পাশে দেখেন একটা লাইনের মতন দেখা যাচ্ছে, এই লাইনে ক্লিক করেন, নিচে অপশন আছে, ক্লিক করেন, ক্লিক করেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্কেল বা রাউন্ড, রাউন্ড শেপ, আর একটা হচ্ছে লাইন। তো আমরা এই ড্যাশ ড্যাশটা কি পাইলাম? এই যে ড্যাশ ড্যাশ, আমাদের ড্যাশ ড্যাশ অপশন আমরা পাইছি। এখন আপনি এখান থেকে হচ্ছে প্রিসেটের মধ্যে এটাই আছে, আর কিছু নাই এই জায়গার মধ্যে এরকম। এইখান থেকে আপনি ড্যাশ লাইনের গ্যাপটা মডিফাই করতে পারবেন। যদি আমি হচ্ছে এটাকে কমায় বাড়ায় দেই এন্ড হচ্ছে গ্যাপটা যদি বাড়াই, আচ্ছা এইভাবে না বাড়ায় ধরেন যে 5 দেই, আচ্ছা মোর অপশন থেকে ইন্টার দেওয়া যাবে না, এন্ড সাইজ হচ্ছে ধরেন 10 দেই, আচ্ছা 10 না দিয়ে ধরেন 2 দেই, আর গ্যাপ দেই ধরেন যে হচ্ছে 1। দেখেন চেঞ্জ হয়েছে, 1ও বাদ দিলাম, 0.5 দেই, হয়েছে। এখন হইছে। 2 এর জায়গায় যদি 1 দেই, এরকম টাইপই কিন্তু। এখন এইটা হওয়ার পর আমি যদি স্ট্রোক এখান থেকে কমায় দেই, তাহলে দেখেন এক্সাক্ট আমাদের কাইন্ড অফ যে আমাদের মেমোতে যেরকম থাকে এরকম হয়ে যাইতেছে, তাই না? এই টাইপের ডট 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 ডট, হয়তোবা স্ট্রোকটা একটু কম হলে ভালো হইতো এন্ড ড্যাশটা একটু গ্যাপটা ভালো হইলে ভালো হইতো। সো এই জিনিসটা এইভাবে করে। সো আশা করি স্ট্রোকের এন্ড কালারের, ফিল কালারের বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, আচ্ছা এই শেপটাকে আমি এখন আরেকবার ডিলিট করি। একটু দেখান। আচ্ছা, এখন ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আপনাদের মনে আছে এই সিলেকশন টুল দিয়ে আমরা যে কাটাকাটি করছিলাম, নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, এগুলো যে করছিলাম, এই জিনিসটা শেপের ক্ষেত্রেও আছে। সেটা কোথায় দেখেন? উপরের কন্ট্রোল প্যানেলে আসলে ঠিক এই জায়গায় দেখেন একটা বক্স আছে, এটাতে ক্লিক করলে দেখেন ড্রপ ডাউন মেনু বের হয়েছে, তাই না? এইখানের মধ্যে দেখেন কম্বাইন শেপ, যেটা আমরা ছিল অ্যাড টু সিলেকশন, সেটা এখন এখানে এসে হয়ে গেছে কি কম্বাইন শেপ। নিচেরটা কি সাবস্ট্রাক্ট ফ্রন্ট সিলেকশন, এটা ফ্রন্টে যেই সরি ফ্রন্ট শেপ যেটা ফ্রন্টে থাকবে সেটাকে সে কেটে ফেলবে। ইন্টারসেক্ট শেপ এরিয়াস, এখন শেপ এরিয়াস হচ্ছে আপনার ইন্টারসেক্ট ভিতরের পার্টটাকে রেখে বাইরের যত পার্ট আছে সব সে ডিলিট করে দিবে। এখন ওভারল্যাপিং কোনটা সেটাও আপনারা জানেন, আমি যদি একটু করে দেখাই, ধরেন কম্বাইন শেপ দেই, রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি একটা শেপ নিলাম। আচ্ছা এটার জন্য মাস্ট বি আমার হচ্ছে আগে ফিল কালারটা অন করে নিতে হবে। ধরেন আমি হচ্ছে একটু ব্লু টাইপ কালার দিই, ওইটাই ভালো হবে। এন্ড এটা স্ট্রোক কালারটা আমি অফ করে দিই, বুঝতে সহজ হবে। সো এইটা থাকা অবস্থাতে, এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি কি করলাম,
কম্বাইন শেপ নিলাম, শেপ টুলটা সিলেক্টেড, এন্ড আমি হচ্ছে এটা শেপের ভিতর থেকে যদি একটা শেপ নেই, তাহলে দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে, কিন্তু লেয়ার প্যানেলে দেখেন নতুন কিন্তু কোনো শেপ ক্রিয়েট হয় নাই। ঠিক আছে, সো এইটা দুইটা একসাথে জোড়া লেগে গেছে। এখন আবারও শেপ টুলে যাই, গিয়ে যদি হচ্ছে আমি এখান থেকে যদি সাবস্ট্রাক্ট দেই, আচ্ছা সাবস্ট্রাক্ট দিতে গেলে কেন যেন এরকম হয়, আমরা হচ্ছে ডিসিলেক্ট করে দেখি। আমরা শেপ টুলে যাই, যাওয়ার পরে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আচ্ছা, এই দুইটা শেপের মাপ আমি একই রকম রাখবো কিভাবে? ওই যে শিফট প্রেস করে ধরে করবেন। এই ধরেন আমি যদি এখানে একটা নিউ শেপ নেই, ধরেন এই যে আমি একটা শেপ, ও সরি, আমার তো হচ্ছে এখান থেকে নিউ শেপ নিতে হবে, নিউ লেয়ার নিউ শেপ। এই যে আমি একটা শেপ নিছি কি এক্সাক্ট স্কয়ার, তাই না? আরে কি রে ভাই, সাবস্ট্রাক্ট হয়ে যাইতেছে কেন? যাই হোক, আমরা হচ্ছে নিউ লেয়ার থেকে কাজটা করি, জুম আউট করে। ধরেন এই যে শিফট প্রেস করে ধরে, শিফট প্রেস করে ধরে যদি আমি একটা ইয়া নেই, বক্স একটা অ্যাকিউরেট হইলো। আবারও যদি আমি নতুন একটা শেপ নেই, শিফট প্রেস করে ধরে নেই এইভাবে। এখন যদি ধরেন আপনার বুঝতে করতে সমস্যা, বা আপনি হচ্ছে সেম একটা নিবেন, আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরবেন, ধরে টান দিবেন। আরে দূর, রেক্টেঙ্গুলার টুল না সিলেক্ট হবে, শিফট কন্ট্রোল জেড জেড, ওকে। এটা তাকে ফিল কালার দিয়ে নেবেন, কম্পালসারি ফিল কালার দিয়ে নেবেন, তাহলে হচ্ছে ঝামেলা করবে না। ফিল কালার দিয়ে নিলাম, অল্টার প্রেস করে ধরবেন, তারপরে ধরে টান দিবেন, নেন এক্সাক্ট সেম কালার হয়েছে। এখন দুইটাকে সিলেক্ট করে ধরে আমরা দেখি কিছু করা যায় কিনা। আমরা যদি হচ্ছে কম্বাইন শেপ দিয়ে দেই, হচ্ছে না, হবে না। সো আপনার হচ্ছে ইয়াই করতে হবে, আলাদাভাবে শেপ নিতে হবে। তবে যদি আপনার একই শেপ দুইটা লাগে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মুভ টুলে গিয়ে অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। বুঝতে পারছেন? কপি করতে গেলে অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর একটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, সেম ওয়ে, সেম জিনিস, সেম সবকিছু। আচ্ছা, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপে সব জায়গাতেই সেম। আপনারা তো ইলাস্ট্রেটর জান নাই, যাবেন সামনে, সমস্যা নেই। আপনাদের আজকে হচ্ছে কয় নাম্বার ধরে নিলাম, আজকে 5 নাম্বার ক্লাস। তাহলে হচ্ছে আপনাদের 13টা ক্লাসের মধ্যে 9টা ক্লাস আছে ফটোশপের। 9টা ক্লাসের মধ্যে মনে করেন 5টা গেলে কয়টা থাকে, 9টা, 8টা, 8টা বা 9টা আছে, যাই হোক সমস্যা নেই। তো ভাই ওইটার আপনি মধ্যে হয়ে যাবে। ফিগমা দিয়ে কি কাজ করেন? আমি ভাইয়া ইউআই ইউএক্স এর কোর্স করতেছি, এজন্য ফিগমাটা লাগে ভাইয়া। সেম ভাই সেম। কোথায় করতেছেন? ইউআই ল্যাবে ঘুরতেছিলাম। ইউআই ল্যাব 399 টাকার কোর্স? জি, ভাই, অফারে পাইছিলাম। ভাই আমার একটু মডিউলটা দিবেন? ওয়েল, ওটা হচ্ছে কালকে থেকে ক্লাস তো, আমি মডিউলটা দিব আর কি, সামনে যদি মডিউলটা পাই তাহলে হ্যাঁ, আমি আমাকে পড়াতে মডিউলটা একটু বসবো। দিয়েন, আমার মডিউলটা লাগবে। And আমিও আমার মডিউলটা শেয়ার করে দিব, না সমস্যা নাই। যদিও আমার মডিউলটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ওটা আপনার বের করার কোনো অপশন নাই। আমি আপনাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাও দেখি আমি, যদি মডিউল না পাই তাহলে বুঝবো যে ওয়েবসাইটের ভিতরে। আপনি কি ইউআই ল্যাবে করেন? না না ভাই, আমি ওস্তাদ প্ল্যাটফর্মে আছি, 15 নাম্বার ব্যাচ। ও, এন্ড আতিক ভাইয়ের টিম মেম্বারের তো ওটা ভালো। আপনি কি আপনি আমাকে কি এই কোর্সটার কথাই বলছিলেন? আহ, কে কথা বলতেছে, নিয়া ভাই, কামাল ভাই? জি জি। হ্যাঁ ভাই, আমি এটার কথাই বলছিলাম। আচ্ছা, কেউ ডিস্টার্ব ফিল করেন না, আমি জাস্ট একটু আপনাদেরকে বর্তমান একটা সিচুয়েশন বুঝাই। বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানি বা একটা ব্যক্তি মালিকানার একটা এজেন্সি যদি আপনার 1.5 বছরের এক্সপিরিয়েন্সে আপনাকে 1.5 লক্ষ টাকা স্যালারি দেয়, তাহলে কেমন হবে? আমি বলি বিষয়টা আবার, বাংলাদেশের একটা ডিজাইন এজেন্সি আপনার 1.5 বছরের এক্সপিরিয়েন্সে যদি আপনাকে 1.5 লক্ষ টাকা স্যালারি দেয়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? এটা তো অবিশ্বাস্য ব্যাপার। বাংলাদেশে কিন্তু এই কোম্পানি আছে, 1.5 লক্ষ টাকা কোম্পানি। স্যালারি দেয়, এক্সপিরিয়েন্স হচ্ছে আহ, ইয়া 1.5 বছর। এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের উপর বেস করে। এটা আতিক ভাইয়ের কোম্পানি, নাম হচ্ছে ডিজাইন মঙ্ক। এন্ড ওনার সাথে যদি আর কি কাজ করার সুযোগ থাকে, মিস করব না, যাব, করব। অন্য সব কাজ ফালা রেখে হইলেও আমি যাব, এই আর কি বিষয়। যাক, যাই হোক, আতিক ভাইরা আপনারা হয়তো বা চিনেন না। আহ ইনি হচ্ছে আতিক ভাই আর কি, মেইনলি আতিকুর রহমান। আমি লাস্ট ক্লাসে দেখাইতেছিলাম তো, বলতেছিলাম তখন হচ্ছে এটা বের করছিলাম, উনি হচ্ছে আতিক, ডিজাইন মঙ্কের।
যাই হোক, সমস্যা নাই ভাই, শিখতেছেন ভালো। আমিও শিখতেছি, আল্লাহ ভরসা, দেখি কি হয়। এটা অনেক আগে শেখা উচিত ছিল, এটা আমার গাফিলতি। এটা আমার হোল ক্যারিয়ারের গাফিলতি হচ্ছে আমি ইউআই ইউএক্স ডিজাইন শিখি নাই আগে, দেরিতে আসছি। আচ্ছা যাই হোক, আমরা শেপ টুলে ছিলাম, শেপ টুলেই থাকি। ইউআই ইউএক্স এর ব্যাপারটা আমরা পরে দেখবো। এইখানে পাশে কিন্তু অ্যালাইন প্যানেলও আছে। অ্যালাইন প্যানেলটা আমি এখন না যাই, অ্যালাইন প্যানেলটা হচ্ছে আপনাদের বিশদ আকারে দেখানোর আছে কিছু বিষয়। তো তখনই হচ্ছে অ্যালাইন প্যানেলটা নিয়ে ডিসকাশন করবো, আপাতত অ্যালাইন প্যানেলটা স্কিপ। ঠিক আছে, এখানে আরো কিছু অপশন আছে, সেগুলো আমাদের অতটা কাজে আসে না। যেমন হচ্ছে ব্রিং টু শেপ টু ফ্রন্ট, শেপ ব্যাকে নেওয়া, এগুলো তো আপনি ধরে ধরেই নিতে পারেন, ধরে ধরেই নিতে পারেন। তাহলে তো এটা তো আপনার অ্যাকচুয়ালি ওইখান থেকে ক্লিক করে ধরে ধরে করার দরকার নেই, তাই না? বা আপনি যদি হচ্ছে এই লেয়ার প্যানেলে যদি ধরে শিফট প্রেস করে যদি সরি, আরে এটা শর্টকাটটা ভুলে গেল, আপে নেওয়ার জন্য একটা সিস্টেম আছে। দূর, ফটোশপের ঝামেলা, শর্টকাট মনে নাই। যাই হোক ভাই, আমি শর্টকাট বলে দিব না কিভাবে এটার শর্টকাটে আপে নেওয়া যায়, ডাউনে নেওয়া যায়। 18-19-এর সময় একবার দেখছিলাম যে ক্লিক করলেই উপরে নিচে মুভ করে, কিন্তু এখন হচ্ছে এটা শর্টকাট আউট হয়ে গেছে। শর্টকাটটা হয়তো আবার নতুন করে দেখতে হবে কোন জায়গায় আছে। আচ্ছা, এই গেল রেক্টেঙ্গুলার টুলের ব্যাপার। রেক্টেঙ্গুলার টুল সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন। সেম অ্যাজ এইখানের মধ্যে ইলিপ টুল আছে, ইলিপ টুলে যাই, এইখানেও সেম অবস্থা। তবে এইখানে কালারটা আসে নাই কেন জানেন? ওই যে সাবস্ট্রাক্ট ইন্টারসেক্টের কথা বলছিলাম, মনে আছে? শেপ টুলে গেলে যে যে সাবস্ট্রাক্ট ইন্টারসেক্ট, এইটা হয়ে গেছে ঝামেলা। এই জন্য মেইনলি এখানে এই পার্টটা আসে নাই। দেখেন এখানে একটু কাইটা গেছে। আমরা যদি এটাকে একটু দেখি, দেখেন এটা কাইটা গেছে কিন্তু। তবে আপনি যখন আবার শেপ টুলে যাবেন, এখানে পুরো সার্কেলটাই আপনি পাবেন। আমি ডিলিট করে দিই এগুলো, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। নর্মালি আমি সার্কেল টুল নেই, শিফট প্রেস করে ধরে এক্সাক্ট একটা সার্কেল নিলাম, এটাতে আমি ফিল কালার দেই। এখানেও সেম অপশন, সেম স্টাইল, সেম সবকিছু, অ্যান্ড এখানেও ওইগুলাই আছে। ধরেন এটা দেখানো হয় নাই, কম্বাইন শেপ দেই। ধরেন এখানে আমি একটা কম্বাইন শেপ দিলাম। এখন আমি যদি হচ্ছে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দেই, আচ্ছা, এটা অবশ্যই ডিসিলেক্ট করে নেবেন, ঠিক আছে? না হলে হচ্ছে এই যে যেটা পরে নিছেন এটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। আমি আবার শেপ টুলে যাই, এটা শেপটা সিলেক্ট করবেন লেয়ার প্যানেল থেকে, সাবট্রাক্ট ফ্রম শেপ দিবেন। দেওয়ার পর আপনি ভিতরে ক্লিক করবেন, মাস্ট বি। আমরা যদি বাইরে ক্লিক করি, দেখেন বাইরে ক্লিক করলে সমস্যা হতে পারে। আমার এখন সমস্যা নেই, একটু আগে খেয়াল করেন, যারা ক্লাস রেকর্ডিংটা দেখবেন তখন দেখবেন আমার শুরুতে একটু সমস্যা হয়েছিল। ভিতরের পার্টটা বাদ দিয়ে বাকি সবকিছু হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছিল। So, আমি যে বাইরে থেকেও নেই, শিফট প্রেস করে একটা সার্কেল নেই, আমার এই পার্টটা কিন্তু কাইটা গেল, তাই না? আমার এই পার্টটা কাইটা গেছে। এইবার যদি এই শেপ টুল সিলেক্ট করে আমি যদি হচ্ছে ইন্টারসেক্ট দেই, আচ্ছা, ইন্টারসেক্ট দিতে গেলে এটাকে ফার্স্ট আমার ভালো মতন ডিসিলেক্ট করতে হবে। শেপ টুলে যাব, শেপ সিলেক্ট করব, এখানে যাব, ইন্টারসেক্ট দিব। দেন এইখানে যদি এতটুক নেই, দেন আমি এতটুকু একটা নেই, আমার কি হইলো? এখানে এই পার্টটুকু কাইটা গেল। কাইন্ড অফ এটা আমি এটা লোগো হিসাবে আমি ইউজ করতে পারি যদি কোনো কোম্পানি লোগো এরকম চায়। আচ্ছা, এটা গেল ইন্টারসেক্ট। ব্যাকে যে কন্ট্রোল জেড দেই, অ্যান্ড শেপ টুল সিলেক্ট করে আমি যদি হচ্ছে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং দেই, তাহলে হচ্ছে ধরেন এই ভিতরের পার্টটা ব্যতীত, ভিতরের পার্টটা যেটুকু আমার সার্কেল আছে বা যেটুকু জায়গায় নাই সেটুকু জায়গায় কালার হয়ে যাবে, বাকি পার্টটুকু কি হয়েছে? হোয়াইট হয়ে গেছে। যেখানে আছে সেখানে হোয়াইট হয়ে গেছে, যেখানে নাই সেখানে কি হয়েছে? কালার চলে আসছে। এটা হচ্ছে ওভারল্যাপ। ওকে, এই ওভারল্যাপ ওয়ার্ডটা আপনাদের সব জায়গাতেই আসবে, কালার ওভারল্যাপ হয়ে যায়। আপনারা যখন হোমওয়ার্ক করবেন ভুল হবে, আমি বলবো কালারটা ওভারল্যাপ হয়ে গেছে। তো এই ওভারল্যাপ অপশনটা সব জায়গাতেই আসবে। ইন্টারসেক্ট ইন্টারসেক্ট সবকিছু আপনারা জানেন, এটা নতুন কিছু না, আমরা সার্কেল টুলটাও দেখে ফেলছি। সো এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। এর পরবর্তীতে যেটা আসে ট্রায়াঙ্গেল টুল। ট্রায়াঙ্গেল টুল হচ্ছে কি, নামেই বলে দিচ্ছে এটা কি, এটা একটা ত্রিভুজের মতন। আমি যদি শিফট প্রেস করে ধরে যদি করি তাহলে এটা সমান হবে, যদি না করি তাহলে এটা আঁকা বাঁকা হবে, এটা আপনারা সবাই জানেন। বাকি সবকিছু সিমিলার, কালার থেকে শুরু করে সবকিছু নতুন করে বলার কিছু নাই। এন্ড এইখান থেকে রাইট ক্লিক করার পর আসতেছে কি, পলিগন। পলিগন যদি নেই, শিফট প্রেস করে, এটাতে পয়েন্ট বাড়ে না কেন? আচ্ছা, ফটোশপে তো পয়েন্ট বাড়ে না, ভুলে গেছিলাম। আচ্ছা, পলিগনের মধ্যে হচ্ছে আমার 5টা শেপ আসছে। এন্ড আপনি যদি হচ্ছে এটাকে ক্যান্সেল দিয়ে দেন, ডিলিট দিয়ে দেই, এন্ড আমি যদি হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করি, দেখেন এখানে কি আসতেছে? নাম্বার অফ সাইড, কয়টা সাইড দিবেন আপনি? আমি ধরলাম যে 8টা সাইড দিলাম, 8টা কর্নার দিলাম বা 8টা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, ওকে দেই। এখন কি,
এখন পয়েন্ট কয়টা আসছে? আরে ধুর, এটা বারবার সরে যায় কেন? মান্না লক করলাম। আচ্ছা, পলিগন সিলেক্ট করে আমি হচ্ছে কালার দিয়ে নিই। কালার বসতেছে না কেনেই দুটি। ওকে, এটা সিলেক্ট করি, শেপ টুলে যাই, এখান থেকে ফিল কালারটা অন করে দিই। খেলি হয়ে গেল, কালার হিসাব করছে। এখানে কয়টা হইলো? 8টা। 8টা কর্নার না? এখন আমি যখন প্রথম অবস্থাতে নিচ্ছিলাম তখন কি হচ্ছিল, এখন আবার 8টা হচ্ছে, তাই না? কিন্তু প্রথম অবস্থায় বাই ডিফল্ট আপনাদের কি আসবে জানেন? আপনাদের আসবে এরকম 5টা, এক্সাক্ট এরকম 5টা আসবে। এটা ডিফল্ট অবস্থায় সব জায়গাতেই থাকে। কিন্তু আপনি যদি পলিগন টুলটা ইউজ করে যদি একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, এন্ড এখান থেকে যদি নাম্বার অফ সাইড বাড়া দেন, আমি যদি হচ্ছে 35টাও দিতে চাই, ওকে দেই, এটা 35টাই নিবে। তবে এটা কি হয়েছে, রাউন্ড শেপ হয়ে গেছে। জুম করলে আপনি দেখতে পারবেন যে এখানে না, আসলে একটু কার্ভ শেপ আছে বা একটু ইয়া আছে, ঝামেলা আছে। সো পলিগনাল টুল ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার, তবে হচ্ছে 35 দিলে তো মোটামুটি কার্ভ সার্কেল হয়ে শেপটা গেছে। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ভাই ডিপেন্ড করে। আমি তো জাস্ট আপনার বোঝানোর জন্য যে আপনি যদি 100 দেন পয়েন্ট, সে আপনার 100ই নিবে, ঠিক আছে, বোঝানোর জন্য। নিবে আমাদের ঠিক এত আছে, কিন্তু তো শেপটা নষ্ট হয়ে গেছে ভাই। শেপ তো মাস্ট বি, এটা তো আমরা সার্কেল নিতে গেলে তো ভুলেও আমরা এইভাবে নিব না। এটা হয়ে গেছে সার্কেল। আমাদের এই শেপগুলো নিতে গেলে আমরা সর্বোচ্চ 10টা নিতে পারি, 15টাও নিতে পারি, ডিপেন্ড করে। 15টাও যদি নেই, হইতে পারে। এটা কোন জায়গায় বসে, ওই যে আমরা যে ব্যাচ বা স্টিকার ডিজাইন করি না, কোনো কোম্পানির ওয়ারেন্টি স্টিকার, ওইখানের মধ্যে এরকম বসে আর কি, 10টা 15টা দিয়ে বসে। সো এটা আমাদের ডিপেন্ড করে আমরা কোন পার্ট ডিজাইন করতেছি সেটার উপর, আমাদের প্রয়োজন বুঝে। তাহলে টোটাল মকআপটা হচ্ছে আমার ফটোশপে আসে বেশি নাকি? হ্যাঁ, মকআপ কমপ্লিটলি ফটোশপের, ইলাস্ট্রেটর কোনো পার্ট নেই। ইলাস্ট্রেটরে যদিও রিসেন্টলি আপগ্রেড করছে মকআপের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা বেটা ভার্সন, অতটা কাজের না। এর মাঝখান দিয়ে আপনার হচ্ছে ওই যে ওয়ার্নিং আসবে, আপনি পেইড ভার্সন কিনে নেন, বুঝতে পারছেন? তখন ঝামেলা বুঝতে হয়ে যাবে, পারছি। এই আর কি। সো এর নিচে গেলে আমরা পাবো তো লাইন সেগমেন্ট, এটা অলরেডি দেখে ফেলছি। এরপর হচ্ছে কাস্টম শেপ। আমরা যদি কাস্টম শেপে ক্লিক করি, এখানে ফ্রম সেন্টার, ফ্রম পার্সপেক্টিভ অপশন, যাই হোক, এখানে লাভ নেই, আমরা ওকে দেই। কি আসছে এখানে দেখি আমাদের কাস্টম শেপ? এখানে একটা বাঘ আসছে না ভাল্লুক আসছে কে জানে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করি, জানি না এটা কি আসছে। এখন এই কাস্টম শেপ যে, এইটা তো হচ্ছে তো, এটা বাই ডিফল্ট আসছে, তাই না? এটা আসছে বাই ডিফল্ট। আপনি চাইলে কাস্টম শেপ এই যে উপরের অপশন থেকে চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন ওয়াইল্ড এনিমেল আছে, তারপরে হচ্ছে এখানে ট্রি আছে। ধরেন আমি গাছ নেই, নেন, গাছ হইছে। এ দাঁড়া রে ভাই, দাঁড়া 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 দাঁড়া। আস্তে আস্তে, এখানে গাছটা আসছে, এটা আমাদের কাস্টম শেপ হইলো না? এটা আমাদের কাস্টম শেপ। এখন আমরা যদি এটার মধ্যে যদি কালার দেই, শেপ টুলটা সিলেক্ট করে ধরে ফিল কালার যদি ধরেন সবুজ দিয়ে দিলাম, ক্লাসটা একটু ল্যাগি ল্যাগি মনে হচ্ছে। ফটোশপটা এই যে সে কাস্টম শেপ টুল ইউজ করার পরে একটু ল্যাগ করে, কারণ ফটোশপ তো এমনিতেই হ্যাং করা জিনিস, সেটা একটু হ্যাং করে মাঝে মধ্যে, এই আর কি, যেমন এই যে ল্যাগ করতেছে। এখানে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট থাকলেই হ্যাং করবে, যেটা ইলাস্ট্রেটর করবে না কখনোই এত সহজে, ফটোশপ হ্যাং করবে। আচ্ছা যাই হোক, আমরা কাস্টম শেপে আছি, এটা যদি আমাদের অতটা প্রয়োজন হয় না। তারপর হচ্ছে এই যে বোট আছে, কিছু বিভিন্ন ধরনের নৌকা টৌকা আছে, আপনি যদি ইয়া করেন নৌকাও আসবে, এই আর কি। তবে আমি কেন বললাম এই জিনিসগুলো আমাদের কাজের না, যদি আমরা ব্ল্যাক কালার ইউজ করি তাহলে ঠিক আছে, যদি আমরা কালার দিয়ে ইউজ করি তাহলে ঠিক নাই। কারণ এই গাছের যে শিকড় ডালপালা, এটা কি কোনোদিনও সবুজ কালার হয়? তাহলে এটা আমি কারেকশন। এগুলা কি ডিফল্টই থেকে যায়? হ্যাঁ, এটা ডিফল্টই থাকে, সব ইলাস্ট্রেটর ফটোশপ, সরি, সব ফটোশপে আছে। আর আপনি এখান থেকে হচ্ছে আরো কিছু শেপ পাবেন, এই যে ফ্লাওয়ার আছে, ধরেন এই যে ফ্লাওয়ার আছে কিছু, এগুলো হচ্ছে কাস্টম শেপ অলরেডি প্রিসেট করা আছে। এখন আপনারা ব্রাশ ইজি থেকে ব্রাশ ডাউনলোড করতেন না? আপনি চাইলে ফটোশপেও এরকম ব্রাশ, সরি, এরকম শেপ ইম্পোর্ট করতে পারেন। তো এখানে ক্লিক করেন, এই যে সেটিংস আইকন আছে, এই যে ইম্পোর্ট শেপ আছে। এরপরে বাকি যে সিস্টেমটা দেখাইছিলাম না, ওই সিস্টেমই যদি আমি আবার একটু দেখাই, ব্রাশ ইজি, এটা হচ্ছে যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ওয়েবসাইটে ঢুকতাম, এখন তো এগুলো লাগে না। যাই হোক, এখানে আমরা নাম কি যেন ছিল ব্রাশ ফটোশপ শেপ।
ফটোশপ সার্চ দিই। আচ্ছা, এখানে ফটোশপ শেপে গেলে এদিকে এই যে শেপ অপশনটা সিলেক্ট করে দিবেন। এবার দেখেন এখানে মাল্টিপল শেপ আসতেছে না? ধরেন আমি যদি এইটা নেই, ক্লোজ দিয়ে দিই, সরি, এটাতে যাই, আমরা হচ্ছে ডাউনলোড দেই, এটা কাটি, এটা ডাউনলোড হোক। যা দেখলাম ব্রাশ ইজিতে শেপ বলেন, ব্রাশ বলেন, ওগুলোর সংখ্যা বেশি রিসোর্স বয়ের তুলনা। কিসের তুলনায়? রিসোর্স বয় আমি ওটা ইউজ করছিলাম। আচ্ছা ভাই, অনেক ওয়েবসাইট আছে অ্যাকচুয়ালি। আমরা তো বেসিকটা দেখাই, বা বেসিকের যেগুলো দরকার আর কি আমাদের মেইনলি ওগুলাই। কিন্তু একটা জিনিস কি, আপনি এটা আজকে দেখছেন না, আপনার সারা জীবনের ডিজাইন ক্যারিয়ারে এই জিনিস আপনার কোনদিন কাজেই আসবে না। আমি আজকে থেকে হয়ে গেলাম, আমি এত কষ্ট করে ব্রাশ ইম্পোর্ট করে গাছ দিলাম, এখন শেপ তুলেই দেখা যাচ্ছে যে শেপস অলরেডি পাওয়া যায়। শেষ পাওয়া যায়। এখন এখানে ব্যাপার আছে, ব্রাশ আর শেপ কিন্তু সেম না, ঠিক আছে? সো আমরা হচ্ছে ব্রাশটা হচ্ছে কিন্তু লেয়ারে হয়, আর শেপটা তো শেপই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করে। আমি কিন্তু বললাম যে শেপটা কিন্তু ইয়ার ব্যাপার। তো এটা যদি আমরা লোড দেই, নিচে যাই, দেখেন এই যে পায়ের শিপ কিন্তু আমার এখানে কি হয়েছে, লোড হয়ে গেছে। এবার দেখেন কি সুন্দর, শিপ প্রেস করে ধরি, কি সুন্দর সুন্দর আইকন ক্রিয়েট হবে এখন। নেন। আচ্ছা, এইটাকে আমরা এই শেপটাকে এইভাবে না করে আমরা এটাকে ব্ল্যাক কালার দিই, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে। নেন, হয়েছে? আমরা যদি হচ্ছে এখান থেকে আরো কি কি ডাউনলোড করলাম আমরা যদি দেখি, এটার ভিতরে একটা শেপ নেই, দেখেন জ্যাক স্প্যারো টিয়া পাখিও পাওয়া গেছে এখানে, ঠিক আছে? জ্যাক স্প্যারো টিয়া পাখিও পাইছি, কিন্তু এই যে এখানে মনে হয় কোনো কারণে শেপটা মার্জ হয়ে গেছে। যাক, সমস্যা নেই, হোক, প্যারা নাই। তারপর আরো কিছু আছে, এই যে একটা আছে, এই বান্দারে বানায় ফেলছি। এখন এইটা তো এরকম না, এটার সমাধান একটাই, এটা এটা সিলেক্ট করে, আচ্ছা পাইরেট ক্যাপ্টেন এটা সিলেক্ট করব, ফিল কালারটা আমি অফ করে দিব, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে বাকি পার্টগুলোর কালার কিভাবে দিব? কালার নিয়ে তো ঝামেলা। এখানে একটা ট্রিক আছে, কি জানেন? যদি কালার দিতে হয় না, আপনি এটা একটা অন্য একটা কালার দিবেন, কালার দেওয়ার পরে আহ পার্টে পার্টে সিলেক্ট করবেন সিলেকশন টুল দিয়ে। এই যে ম্যাজিক ওয়ান টুল আছে না, ম্যাজিক ওয়ান টুলে গিয়ে এটা টলারেন্স একদম কমায় দিবেন। ধরেন যে 3 4 5 দিয়ে রাখবেন। ধরেন এই যে 3 দিলাম না, দিয়ে যদি আমি এখান থেকে যদি সিলেক্ট করি, ও এগুলারে তো ফার্স্টে হচ্ছে আমার ইয়া করে নিতে হবে, এগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, নাহলে আপনি সিলেক্ট করতে পারবেন না। সো আপনি রাস্টারাইজ লেয়ার করার পরে আপনি যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা একটা করে পার্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে রেজাল্ট যেটা আসবে সেটা আমি আপনাকে একটা দেখাই। সিলেক্ট করার পরে ধরেন আমি আমি যেরকম করছিলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে, কই গেল রে, এই যে ধরেন এইটা একটা ব্রাশ ছিল বা এটা একটা শেপ ছিল, এইটাকেই হচ্ছে পরে আমি লেয়ারে কনভার্ট করে আমি হচ্ছে এখানে মাল্টিপল কালার দিছি, বুঝতে পারছেন? তো এইভাবে আপনার কাজগুলো করতে পারেন যদি আপনার এইখানের মধ্যে, যেহেতু কাস্টম শেপ, এখানে আপনি যদি স্পেসিফিক ভাবে কালার দিতে চান। তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এন্ড কষ্টেরও ব্যাপার, আজাইরা সময় নাই কারো হাতেই, সো এগুলা স্কিপ করে যান, প্যারা নেই, এগুলো আমাদের লাগে না। আমরা নিজেরাই হতেছে বানাই, তো আমাদের হচ্ছে কি আরেকজনে বানায় রাখছে সেটা আমাদের আনিনা দেওয়া লাগে, কোনো প্রয়োজন আরে নেই। ভাই, যাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে তারা কি করবে? করেন, সময় আপনার হাতে অফুরন্ত সময়, আপনি সময় নষ্ট করলে আপনার কোনো সমস্যা নাই, তাহলে করতেই পারেন, এটাতে কারো না আছে ভাই। আপনার সময়, আপনার ইচ্ছা, আপনি যা মন চায় তা করবেন, প্যারা নাই তো, ঠিক আছে? আবার শেপের একটা ব্যাপার দেখে, রেক্টেঙ্গুলার মধ্যে আপনি যদি হচ্ছে এটা দিলেন, এখন এই যে শেপটা যে আমি নিছি এটার মধ্যে দেখেন কি হইতেছে, এখানে একটা ছোট ছোট বল দেখা যাচ্ছে, তাই না? এখন আমি যদি এই বলটা ধরে টান দেই, দেখেন সাইডটা কি রাউন্ড হয়ে গেল, তাই না? এই বলটা যদি যদি আবার ইয়া করে দেই, এটা কি হইলো, এটা হালকা হালকা কার্ভ হইলো। এই ধরনের শেপগুলো আমরা কোথায় দেখতে পাই? বিজনেস কার্ডে, তাই না? বিজনেস কার্ডের কর্নারটা একটু রাউন্ড থাকে না, একটু রাউন্ড থাকে, একটু কাটা কাটা থাকে, বা অনেক অনেক ডিজাইন, কাস্টম ডিজাইন দেয়, এরকম থাকে। সো এই ধরনের ডিজাইনগুলো মেইনলি এইভাবে হয়। আর শেপ টুল সিলেক্ট করে আপনি যদি এখান থেকে সেট করে দিতে চান আপনি কতটুকু দিবেন, ধরেন আমি 23 25 দিলাম, এন্টার দেই। কিরে ভাই, নাটক করে কেন? কার্ভ হয় না কেন?
ফটোশপের ঝামেলা ভাইয়া, ফটোশপের ঝামেলা কি যে একটা ক্যাচাল। ও ভাই, আমার উপর থেকে টপ মেনুতেই কার্ভ কাজ করতেছে না, কর্নার কাজ করতেছে না, এটা কোনো কথা? কর্নার এখানে আছে। আচ্ছা, এটা লিংক আছে কানেক্টেড, এইটা দেখি। এই যে এইখানে একটা অপশন আছে। আচ্ছা 22 দিলাম, এন্টার দিলাম। ওকে, এইখান থেকে আবার কাজ করতেছে, এই সাইড থেকে প্রপার্টিজ প্যানেল থেকে এই কর্নারটা কাজ করতেছে, আর এই বল পয়েন্ট ধরে কাজ করতেছে। আদারওয়াইজ হচ্ছে ওই যে উপর থেকে আমারটা কাজ করতেছে না, কেন করতেছে না আল্লাহ মালুম। আর কি ফটোশপ আপনারা যত ইউজ করবেন, বা আমি যতটা ইউজ করি, আপনাদেরটা বলতে হয় না, আমি যতটা ইউজ করি তত আমি বিরক্ত হই। এন্ড একটা টাইমে ইউআই ইউএক্স ডিজাইনও হচ্ছে ফটোশপ দিয়ে হইতো, কিন্তু বর্তমানে ফটোশপ আর কেউ ইউজ করে না, বর্তমানে ফিগমা ইউজ করে, অ্যাডোব এক্সডিও বাদ। আচ্ছা, এক্সডিও তো ইউজ হয়, আর হচ্ছে না ইলাস্ট্রেটরও তো এক্সডি, করা যায়। এক্সডি এখন হচ্ছে ভাই মেইন কাজ ইলাস্ট্রেটর দিয়েই করা লাগে। আমি নিজে করলাম ইলাস্ট্রেটর দিয়েই করবো, আর ফিগমাতে নিয়ে হচ্ছে প্রোগ্রামটা আমি হচ্ছে ইনপুট দিয়ে দিব জাস্ট। আর মেইনলি যে বিষয়টা, এক্সডিও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্সডির কিন্তু বর্তমানে আপডেট আসে নাই, কোনো আপডেট আসে নাই, এটা মনে হয় জানেন, অ্যাডোব এক্সডি অফ হয়ে যাচ্ছে। জানি, এখন সবাই ফিগমাটার দিকে ঝুঁকতেছে বেশি, হ্যাঁ, জানি কারণ না। কি, এটা হচ্ছে ধরেন যে কোনো ফ্রিল্যান্সার বা যে কোনো প্রজেক্ট যে করতেছে, সে ইনস্ট্যান্ট, ধরেন আমি ক্লায়েন্ট, আমি আপনাকে কি বললাম, আপনি কি কাজ করছেন, কতটুকু আপডেট আমাকে দেখান। আমরা আমরা গ্রাফিক ডিজাইনার কি বলি, মিথ্যা কথা বলি না অনেক সময়, হুম। ভাইয়া আমার তো কাজটা হয় নাই, খুব সমস্যা, আমি একটু কাছাকাছি করে ফেলছি, দিয়ে দিচ্ছি, 1 ঘন্টা টাইম দেন, দিয়ে দিচ্ছি। ফিগমাতে এই সুযোগ নাই। ফিগমাতে আপনি জাস্ট লিঙ্কটা চাইতে চাবে যে আপনার তো দেখাইতে হইলে আপনার সেভ টেপ করতে হবে, আপনি শুধু লিঙ্কটা দেন আমারে, সে লিঙ্ক আপনি লিঙ্ক দিবেন, সে ওইখান থেকেই দেখা ফেলবে যে আপনার কোন জায়গায় কি ভুল হইতেছে, কতটুকু কি করছেন। এটা হচ্ছে ফিগমার সবচেয়ে বড় একটা সুবিধা। অ্যান্ড এতটা লাইট ওয়েট একটা সফটওয়্যার, অস্থির। মোবাইল দিয়ে জাস্ট ভিজিবিলিটি দেখা যায়। তারপরে অ্যান্ড্রয়েড ট্যাবও সেম, তবে আইপ্যাড দিয়ে ফিগমার A to Z সব কাজ করা যায়। এটা বিশাল একটা জিনিস, কারণ আপনার হাতে একটা ট্যাবলেট পিসি আছে আর আপনি একটা পেন্সিল দিয়ে কাজ করতেছেন, আপনার কাজের প্রোডাক্টিভিটিটা অনেক বাইরে যায়। যে পোর্টেবিলিটিও তো বেড়ে যাচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে। আপনি যেখানেই বসে আছেন, আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতেছেন, হুট করে আপনার ক্লায়েন্ট একটা আপডেট চাইলে, আপনি আইপ্যাড সাথে আছে আপনার বা ব্যাগে আছে, আপনি হুট করে বের করে কাজটা কমপ্লিট করে দিয়ে দিলেন। এন্ড আমি অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল কাজ করে বর্তমানে, তাদেরকে রিকমেন্ড করি, যাদের ডেস্কটপ আছে বা ডেস্কটপ নিতে চান সমস্যা নাই, কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ ডিভাইস হিসাবে একটা ল্যাপটপ ক্যারি করা উচিত। কারণ হচ্ছে, যদি আমরা ল্যাপটপে অভ্যস্ত না হই, আমাদের একটা পায়ের মধ্যে শিকল পরানোর মতন একটা অবস্থা হয়ে যায়। কাজ করতে হলে তোমার বাসায় থাকতে হবে, আর ঘুরতে যেতে পারবে না, কিছু করতে পারবে না, ক্লায়েন্ট নক দিলেও ঝামেলা। সো এই জন্য একটা ব্যাকআপ হিসাবে একটা ল্যাপটপ লাগে। ওইটা আপনি কম ইউজ করেন, কম দামি একটা ল্যাপটপ কিনেন, মোটামুটি কাজ চালানোর মতো কিনেন। ল্যাপটপ এটা আমার ইউজ করা হয়। আমি হচ্ছে এটাতে হচ্ছে সিপিইউ যে ইউটিলাইজেশনটা বেশি চলে যাচ্ছে, এই জন্য বেশি প্রবলেম না হচ্ছে। না, আপনার ল্যাপটপটা ভাই আমি আপনাকে বলছিলাম হয়তো বা, আপনার যে ডিভাইসটা সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা রিজেক্টেড আইটেম। এটাতে ভাইয়া মন খারাপ করেন না, কারণ হচ্ছে যেটা বাস্তব কথা সেটাই বললাম। বাস্তব তো সেটা কিছু বলার কিছু গোলাও নাই। লেনোভো আইডিয়া প্যাড আমার বাসায় একটা আছে, আমি আপনাকে প্রয়োজনে ভাই রাতে ছবি দিব না, আমার বাসায় একটা আছে, আইডিয়া প্যাড 100 আছে ভাই। এটা একটা ওয়েস্ট অফ মানি একটা আইটেম। এটার মাদারবোর্ডের সাইজটা এতটা ছোট, যখন আমরা ওভারলোডে কোনো কাজ করি, ওইটার সাথে সাথে হ্যাং করা শুরু করে, আটকে যায়, ঝামেলা করে। আইডিয়া প্যাডের ঝামেলা আছে, সেটা আমি নিজেও স্বীকার করি, কারণ এটা আমার হার্ড ডিস্কটা এটাও স্লো পাইছিলাম। হুম। আমি নিজে পরে এসএসডি দিয়ে ব্যবহার আইডিয়া করছি। প্যাড, আইডিয়া প্যাড তাদের জন্যই বেস্ট ভাই। আমি হচ্ছে ওয়ার্ড এক্সেলের কাজ করব, আমার বাচ্চা অনলাইনে ক্লাস করবে, আমি হচ্ছে ছোটখাটো একটু হালকা পাতলা গেম খেলতে দিব, তাহলে আইডিয়া প্যাড পারফেক্ট ডিভাইস। কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ার্কের জন্য আইডিয়া প্যাড একদম ওয়েস্ট অফ মানি, এছাড়া আর কিছুই না। গেম তো খেলতে গেলে যদি আমরা ব্যাটেলফিল্ড 1 যদি আপনি ইনস্টল করে খেলা ট্রাই করেন, দেখেন কি হয়। ব্যাটেলফিল্ড 3 খেলছিলাম। 3 তো ছোট, 4 জিবি র্যামের গেম, 4 জিবি র্যামের গেম, কিন্তু 8 জিবি র্যাম হইলো আপনার হচ্ছে, বা 16 জিবি র্যাম হইলো, ইয়া হচ্ছে আহ, কি করে, এটা হ্যাং করবে, ল্যাগ করবে, হ্যাঁ আর সিস্টেমও জিটিএ ক্র্যাশ 5 করতে পারে। খেলতাম আর কি। ভাই জিটিএ জিটিএ 5 ফাইভ এর খেলছি। ক্র্যাক, আপনি অরিজিনালটা যদি সম্পূর্ণ প্লাগ ইন নিয়ে খেলেন, তখন বোঝা যাবে ভাইয়া অ্যাকচুয়ালি বিষয়টা কোন জায়গায় গিয়ে ইয়া করে। ভাইয়া জিজ্ঞেস করছে থিংকপ্যাড, ভাইয়া থিংকপ্যাড জাস্ট ওয়াও। আর কি লেনোভোর থিংকপ্যাড সিরিজ ভাই অস্থির।
কিন্তু হ্যাঁ ভাইয়া, থিংকপ্যাডের একটা ক্যাচাল আছে। ক্যাচাল কি জানেন? পার্টসের প্রাইস। আপনি যে ল্যাপটপটা ইউজ করতেছেন আপনার মাদারবোর্ডের কোনো প্রবলেম হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনার র্যাম প্রসেসরের কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইয়া কিবোর্ডের কি করবেন, আপনি ডিসপ্লের কি করবেন, এটা তো নষ্ট হইতেই পারে। নষ্ট হওয়ার পরে ভাইয়া বোঝা যায় এটার প্রাইসটা কত। এমনও দেখা যায় যে আপনার 1 মাস 2 মাস 6 মাস ওয়েট করতে হয় ওই পার্টসটা আনতে। এই একটা সমস্যা লেনোভো থিংকপ্যাডের। আর লেনোভো থিংকপ্যাডের আরেকটা ইস্যু, বডি নষ্ট হয়ে যায়। বডির যে উপরে যে লেয়ারে যে রাবার কোটিং আছে ওটা নষ্ট হয়ে যায়। ওইটা রিপেয়ার করাটা একটু টাফ। এটা আমি অনেক থিঙ্কপ্যাডে দেখছিলাম, আমার কাজিনের বাসায় একটা ডেল ThinkPad। ভস্ট্রো ভাইয়া খারাপ না, ভালো ডিভাইস, তবে ডেল থেকে প্রফেশনাল কাজের জন্য ডেল না নেওয়াই বেটার। ওই সেম রিজন, ডেলের যে কোনো হাই রেঞ্জের ল্যাপটপ আর লো রেঞ্জের ল্যাপটপ সবগুলারই মাদারবোর্ড ছোট। মাদারবোর্ড যেই ল্যাপটপগুলোর মাদারবোর্ড ছোট সেই ল্যাপটপগুলো হচ্ছে আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড না, এটা আর যতই প্রিমিয়াম এলোকেও হোক। কি অবস্থা? এলোকেও কি অবস্থা? লিজিয়ন, লিনোভো লিজিয়ন এটা। ওগুলো তো গেমিং ভাইয়া, ওগুলো তো গেমিং, ওগুলো তো মাদারবোর্ড পুরো পুরা নিচের প্লেট জুড়া মাদারবোর্ড। ওগুলো তো বড় বড় ডিভাইস। অ্যান্ড ম্যাকবুক, এখানে একটা কথা আছে, ম্যাকবুকের মাদারবোর্ডও ছোট কিন্তু ম্যাকবুকের কম্পোনেন্ট কম। ওরা যেইভাবে ইউটিলাইজ করে, যেই সুন্দরভাবে জিনিসটাকে সেট আপ করছে, অস্থির জিনিস ম্যাকবুক। সমস্যা একটাই, পেইড। ফ্রি হইলে একটা কথা ছিল, কিন্তু পেইড, এর ঝামেলা। আচ্ছা, তাহলে আমরা এখন কি কি দেখলাম? আমরা একটু কোর্স মডিউলে যাই। আমরা দেখেছি হচ্ছে কাস্টম সেই। হ্যাঁ, আমি অবশ্যই ভাই আপনাদের এই ক্লাসগুলোর মাঝখানে মিনিমাম ফটোশপে 2টা রিভিউ ক্লাস পাবেন, এটা শিওর, বা একটা রিভিউ ক্লাস পাবেন, এটা কম্পালসারি। আর ইলাস্ট্রেটরে গেলে 3-4টাও পাইতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের যে লেভেল ওয়াইজ আপনারা কোন পজিশনে আসছেন, সেটা আমি টুডে টুমোরো বুঝবো। তখন হচ্ছে আমি অবশ্যই একটা রিভিউ ক্লাস নিব। একটা, দুইটা, তিনটা লাগলে তিনটা, যতগুলো লাগে ততগুলো, সমস্যা নেই। আচ্ছা, ইলিপস, পলিগোনাল আমরা দেখলাম, রাউন্ডেড রেক্টেঙ্গুলার দেখছি। আচ্ছা, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার লোক থেকে, এ ভাই আমি কি ইলাস্ট্রেটর আছি না ফটোশপে আছি? ফটোশপে তো। দেখেন এখানে আরেকটা ভুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটা তো নাই আমাদের, এটা তো হচ্ছে ইলাস্ট্রেটরের পার্ট। ইলাস্ট্রেটরের পার্ট এখানে আসলো কেন? আমি ফটোশপে আছি তো শিওর। হ্যাঁ, ফটোশপ ইয়াতে মডিউলটা আপডেট করতে বলতে হবে অফিসে, মডিউলের ঝামেলা। সমস্যা নেই, নতুন মডিউল সাবমিট করে দিব। ওকে, কি হয়েছে? ওকে। আচ্ছা, এই তো গেল ব্যাপার। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট টুল, পেন টুল এন্ড এই শেপ সিলেকশনের জন্য আমরা 2টা ক্লাসকে 3টা ক্লাসে কনভার্ট করে ফেলছি মেইনলি। কারণ হচ্ছে আমরা ব্রাশ টুল থেকে কালার রিপ্লেস গেলে আমাদের একটা ক্লাস, গ্রেডিয়েন্ট থেকে আমাদের হচ্ছে কনভার্ট পয়েন্ট পর্যন্ত গেছে একটা ক্লাস, আর শুধুমাত্র এই 5 সিলেকশনের এই আইটেম দিয়ে আমাদের হচ্ছে একটা ক্লাস। আমি এর থেকে বেশি আর দেখাবো না আজকে ক্লাস টপিক। কেন দেখাবো না ক্লিয়ারলি বলে দেই, এর থেকে বেশি মাথায় নিলে ওভারলোড হয়ে যাবে। আপনাদের করণীয় হচ্ছে যতটুক দেখছেন শুরু থেকে এখন পর্যন্ত, যারা যারা নোট করছেন, আমি জানি অনেকে হচ্ছে ধরে ধরে নোট করছেন। সো ওদের মতন করে নোট করা ট্রাই করবেন অ্যান্ড ওইটা ফলো আপ করে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আপনাদের হোমওয়ার্কটা থাকবে, আপনি যে কোনো শেপ ইউজ করে আপনি হচ্ছে কিছু এলিমেন্ট ডিজাইন করবেন। এলিমেন্ট এটা মনে করেন আপনার বাড়ি ঘর হইতে পারে, লাইক আমরা বিল্ডিং ডিজাইন যেরকম করে আসছি, এটা বাড়ি ঘর হইতে পারে। তারপরে হচ্ছে ধরেন আপনি একটা দেখাইলেন যে আমি ভাই যে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ করছি, এটা হচ্ছে এটা স্যাম্পল, এটা হচ্ছে ইন্টারসেক্ট করছি ভাই, এটা হচ্ছে এটার স্যাম্পল। এরকম আপনি দিতে পারেন, দেখাইতে পারেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি শেপ টুলে স্পেসিফিক আমি আপনাকে কোনো হোমওয়ার্ক দিতে পারবো না, ঠিক আছে? সো এই জন্য মেইনলি আপনারা প্র্যাকটিস করার পারপাসে আপনারা এই জিনিসগুলো আমাকে করে দিবেন। এই গেল হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্কের পার্ট, অ্যান্ড আমাদের ক্লাস টপিকটা এখানেই ক্লোজ। এখন আমরা হচ্ছে হোমওয়ার্কের দিকে শিফট করব, তারপরে সবার সাথে কিছু কথাবার্তা বলে ক্লাসটা ক্লোজ করে দিব। এখন আপনারা একটু কষ্ট করে যারা যারা হোমওয়ার্ক মেইলে দিয়েছেন তারা দেন, আর আমি হচ্ছে যারা গ্রুপে দিছি আমি গ্রুপে যাচ্ছি। সমস্যা নেই, আমি গ্রুপেরটা তো অ্যাপ্রুভ করেই দিছি, আমি যাচ্ছি। এমডি নূর 321, ওয়ালাইকুম আসসালাম। বুঝিনি, আপনি একটু জোরে বলবেন। স্ট্রোকটা হচ্ছে আপনি যখন একটা শেপ নিছেন এইখানে ক্লিক করবেন, এই যে সেম যে একটা হোয়াইটের মধ্যে রেড আইকন আছে বা একটা লাইন আছে টানা, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে অফ হয়ে যাবে। কি ব্যাপার, আমারটা তো অফ হয় না, কাহিনী কি?
বুঝলাম না। আমারটা তো এতক্ষণ হইতেছিল এখন। ও, আমারটা হয়েছে কি হয় না সেটা তো বুঝি না, আমি তো ফিল কালার অফ করে দিছি। নেন, আমারটা হয়েছে হয়েছে, সরি, এই যে আমারটা হয়েছে। ফটোশপ হচ্ছে মাঝে মাঝে গ্লিচ করে। হ্যাঁ, এটা হইতে পারে। আপনি ফটোশপটা এক্সিট করে দিয়ে আবার নতুন করে ঢুকেন, হয়তোবা ঠিক হয়ে যাবে। আপনি ফিল কালার এন্ড স্ট্রোক কালার অফ করে দেখেন, হয়ে যাবে। আমি যেমন এই যে কনফিউজ হয়ে গেছিলাম, ফিল কালার আমি মনে হচ্ছে ফিল কালার আমি অফ করছি, কিন্তু আসলে না, আমি তো স্ট্রোক অফ করছি, ফিল কালার তো অফ করি না, এই জন্য আমার কালার দেখাচ্ছিল। একটু কনফিউজ হয়ে গেছি। এই আছে আর কি বিষয়। যাক, সমস্যা নাই। কয়দিন পরে দেখবেন ফটোশপের মার্কেট আবার ডাউন হয়ে গেছে, কারণ অনেক না, অল্টারনেটিভ সফটওয়্যার বের হইতেছে। এটা এটা হবে না। কিছু রিজন আছে ভাইয়া, এটা হবে না। কোনটা জানেন রিজনটা? একটা কারণ, আপনি ফিল্টারে যান। এই যে দেখেন, ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে। আমি আপনাকে দেখাই, ধরেন আমি একটা ছবি আনি, ওপেন করে একটা ছবি আনি, দেখাচ্ছি। ছবিটা কাইন্ড অফ যদি একটু লোয়ার রেজুলেশন হয় তাহলে সবচেয়ে বেস্ট হইতো। আচ্ছা, ধরেন চ্যাট জিপিটি তো এগুলো অনেক গ্রেইনি ইমেজ হয়। সো আমরা এই গ্রেইনি টাইপের একটা ইমেজ আনি। দেখেন, এটা একটু ঘোলাটে টাইপের ইমেজ না? কেমন যেন গ্রেইন হ্যাঁ, চলে আসছে। আমি যদি এটা, যদি আপনাদের আজকের ক্লাস টপিক না, আমি হচ্ছে যদি দেখাই ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, এটা মাইনাস করে দিই। এই যে এই পপ আপ উইন্ডোটা আসলো না? হ্যাঁ, আচ্ছা, আসলে এটা আমি আচ্ছা, নিজে একবার করে দেখছিলাম। এটা আসছে। আসার পরে ধরেন আমরা চাইলে এখান থেকে টেক্সচার এন্ড ক্লিয়ারিটি, আমরা যদি টেক্সচারটা হচ্ছে কমায় দেই এন্ড ক্লিয়ারিটিটা যদি বাড়ায় দিই, দেখেন আমার কিন্তু ইমেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ, পিক্সেলটা হ্যাঁ, মনে হচ্ছে পিক্সেলটা নর্মাল ক্লিয়ার হচ্ছে। আসছে। আর এটা যদি আমরা ইয়া করে দেই, টেক্সচারটা বাড়ায় দেই, বেশি বাড়ায় দেওয়ার সমস্যা। তারপর হচ্ছে এখানে একটা কি যেন আছে, কালার মিক্সচার ডিটেলস, এই যে ডিটেলসে যদি যাই, আরে কই গেল, ডিটেলসে যদি যাই, এখান থেকে নয়েজটা অফ করে দিই, নয়েজটা অফ করে দিলাম, শার্পটা একটু বাড়ায় দিলাম, এন্ড কালার নয়েজটাও হচ্ছে কমে বাড়ায় দিলাম। এবার আমরা ওকে দেই, দেখেন তো আমার পিকচারটা কতটুকু ক্লিয়ার হয়ে গেছে। একদম। তাইলে কথা হচ্ছে, ফটোশপের মার্কেট কে খাইতে পারবে? সম্ভব না। ফটোশপের জায়গা থেকে অল টাইম বেস্ট, কিন্তু ফটোশপের ভাই একটাই প্রবলেম। আপনার আপনার বাসায় মেহমান আসছে, একজন খাদক মেহমান, সে হচ্ছে খালি শরবত খাইতে চাইতেছে, ভাই আমাকে খালি র্যাম দাও, র্যাম সে শরবতের মতন খাইতেছে। কিন্তু একের পর এক। ভাইয়া, জি ভাইয়া। এই আপনার হচ্ছে যে ক্যামেরার সফটওয়্যারটা মানে এখানে যেটা, এটা তো হুম। লাইট রুমের জিনিসটা। হ্যাঁ, লাইট হ্যাঁ, রুমেও আছে ভাইয়া, কিন্তু ভাইয়া কিন্তু ফটোশপ কিন্তু মেইনলি আগে কিন্তু আসছে। ভাইয়া, মেইন না না, মেইনলি কিন্তু লাইট রুমের কাজই এটা। ওরা হ্যাঁ, হচ্ছে ফটোশপে এটা অ্যাড করে ফেলছে। এটা তো ভাই আমি জানি, এটা তো আমি 18 ভার্সনও পাইছি, ক্যামেরা হ্যাঁ, র ফিল্টার। 18তে পেয়েছেন, কিন্তু আপনার নর্মালি আপনার লাইট রুমে শুধু একমাত্র এই হ্যাঁ, কাজটা করা যেত, যে আপনি ফটোকে একদম রিটাচ করা যেত, হ্যাঁ, স্যাচুরেশন এগুলা। ও লাইট রুমে কিন্তু অন্য কিছু আর করা যায় না, ওর কাজই হচ্ছে গিয়ে ফটোর কালারিং, শার্পনিং কালার গ্রেড, এগুলা নিয়ে ফটোর কাজ করা। কালার হ্যাঁ, গ্রেড ঠিক করা, কালার গ্রেডিং হ্যাঁ, ঠিক করা। আমি তো ফটোগ্রাফি যখন করতাম হচ্ছে 2014 সালে। হুম, তো হুম। আমি তো তখন হচ্ছে চালাইতাম, আমি লাইট রুম চালাইতাম, ফটোশপ চালাইতাম। তা আমাকে আলাদা করে তখন লাইট রুমে হচ্ছে এই কাজটা করা লাগতো, করে আবার ফটোশপে আই না, তারপর আবার হচ্ছে কাজ করা লাগতো। কিন্তু বুঝতে পরে পারছি। হচ্ছে আপনার 15তে না 16তে যাওয়ার পরে হচ্ছে আপনার ফটোশপে এই জিনিসটা নিয়ে আসছে, ক্যামেরা র, যেটা হচ্ছে আপনার ওই যে আমরা যে ক্যামেরা দিয়ে রফ ছবিগুলো তুলি, হুম। সেগুলো এডিট করার কাজে তখন হচ্ছে ফটোশপে ডিরেক্ট করা যেত। এর হ্যাঁ, আগে ফটোশপে ডিরেক্ট করা যেত না, আপনাকে হ্যাঁ, লাইট হ্যাঁ। রুম ইউজ করতে হতো। কিন্তু বর্তমানে তো মনে হয় ভাই লাইট রুমের ইউজেস অনেক কমে গেছে। হ্যাঁ, অবশ্যই কমে যাবে, কারণ এটা তো এখন ইয়াতে ফটোশপে আছে না। আচ্ছা, আপনার তো লাইট রুমে কেন যাবে? এটাই। এখন এখন আমি বলি, লাইট রুমের যে বিষয়টা ভাই, দেখেন আমরা তো পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো সামনে, যদি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট একটা হচ্ছে কি বিহেন্স নামে আছে। যদি আমি দেখাই, দাঁড়ান, যদি আমি একটু দেখাই, এখানে হচ্ছে লাইট রুম, এই যে দেখেন লাইট রুম, ফটোশপ লাইট রুম এই নামে আমার নামে একটা আসছে না প্রোফাইল? কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কি গেমটা খেলছে অ্যাডোবি, দেখেন, বিহেন্স আর অ্যাডোবি ফটোশপ লাইট রুম দুইটার প্রোফাইল এক্সাক্ট সেম, দুইটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলছে। কারণ এটা লাইট রুমটা এখনো লোড নিতেছে। এটা কিন্তু লোড হয়ে গেছে অলরেডি, পোর্টফোলিও ওয়েবসাইটটা লোড হয়ে গেছে, কিন্তু এখনো লোড নিতেছে। ভাই, হয়েছে আপনার লোড হয়েছে? হইলে আমার জানান, আমি ধন্য হয়ে যাব। আচ্ছা, আমি কিন্তু এটা আপগ্রেড করি নাই, কিচ্ছু করি নাই বা কিছুই করি নাই। এইখানের মধ্যে আহ ইয়া যেটা করতেছে, যেটা অ্যাকচুয়ালি এখন বর্তমানে করতেছে, অ্যাডোবি মেইনলি আপনি যে পোর্টফোলিও গুলো আছে, আপনার পোর্টফোলিও অ্যাকাউন্ট হিসাবে এটাকে বানায় ফেলতেছে লাইট রুমের একটা আলাদা ওয়েবসাইটকে। দেখেন এইখানের মধ্যে যেই ধরনের ডেসক্রিপশন, এইখানেও একই ধরনের ডেসক্রিপশন, আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই ভাই।
আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, সবকিছুই আগের মতন, কিন্তু ওরা এখন লাইট রুমকে ইয়া বানায় ফেলছে। ভাইয়া ক্লাস টপিক কি আর আছে, মানে লিভ নিতে পারি? ক্লাস টপিক নাই, আমি হচ্ছে তো হলো গিয়ে হোমওয়ার্কটা দেখবো আর কি। আপনি আচ্ছা কি আচ্ছা, হোমওয়ার্ক না দিয়েছেন হোমওয়ার্ক তো ভাইয়া? আমি এমনিতেই সাবমিট করি নাই অসুস্থতার ও কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনি রেস্ট নেন ভাইয়া, আগে ঠিক বলতে আছে ভাইয়া, পারতেন, আমাদের তো 15তেই ক্লাস শেষ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ভাই, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আপনাদের হোমওয়ার্কটা কোথায় আছে যেন বলেন? গ্রুপে আছে, আমরা গ্রুপে যাই। এটা কে করছে? এমডি নূর ভাইয়া। আচ্ছা, এটা কে দিছে আগে দেখে নেই, রিলোড দিয়ে দেখি। আচ্ছা, আপনার ক্লাস রানিং অবস্থাতে হোমওয়ার্ক সাবমিট করবেন না, ক্লাস শেষে কইরেন বা ক্লাস শুরুতে করেন। আচ্ছা, রফিকুল ইসলাম ভাইয়া, এটার সমাধান গ্রুপের মধ্যে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিমাম 50 বার দেওয়া হয়েছে। কাইন্ডলি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, ওইখানে ব্যাট ফাইল আছে, ওইখানে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, যেটাতে করে আপনি হচ্ছে কিভাবে এটাকে সমাধান করবেন, দুইটা ওয়ে বলা আছে। ও কি রে, কোথায় আছো? সো এই জিনিসগুলা তোমারটা পাবো ইয়া না করবেন, নাকি? খাম্পা ইংলিশ তারা। এই জিনিসগুলো আপনারা হচ্ছে গ্রুপ থেকে নিয়ে নিবেন, ঠিক আছে? এগুলা বারবার বলাটা কেমন জানি। ভাইয়া, ন্যানো ব্যানানা পিএস কে খেতে পারবে না, কারণ ন্যানো ব্যানানা তো আপনাকে এডিটেবল ফাইল দিচ্ছে না, আপনাকে আপনাকে ফাইনাল প্রোডাক্ট দিচ্ছে। এখন আপনাকে ধরেন আমি বললাম যে আপনি আমাকে খিচুড়ি রান্না করে দেন, আপনি ডাল চাল মিক্স করে খিচুড়ি রান্না করছেন, দিয়েও দিছেন। এখন আমি আপনারা আবার বললাম, ভাই আমার না খিচুড়ি ভালো লাগতেছে না, আমার চাল আর ডালটা আমাকে ফেরত বানায় দেন, আপনি পারবেন? এআই পারবে? সম্ভব না, এটা যারা ডিজাইনার তারা পারবে। ভাইয়া, এটার অনেক রিজন আছে। আপনার যদি আপনি বিভিন্ন এআই প্ল্যাটফর্মে জয়েন করেন, তাদের রেফারে জয়েন করেন, তাদের অনেক বেনিফিট আছে, এন্ড ওরা অনেক সময় টাকা পায় ভাইয়া মার্কেটিং এর জন্য, বুঝছেন? সো এটাও একটা রিজন যে আপনাকে এরকম কিছু দেওয়ার জন্য। গুড, গুড, ঠিক আছে, ভালো হইছে। অলওয়েজ এইচডি ইমেজ ব্যবহার করবেন। আমি মেবি যদি রং না হয়, আপনি হচ্ছে টি শার্ট কালার নিয়ে কোনো একটা কাজ করতে চাইছেন, কিন্তু এরকম ঘোলা ইমেজ নিয়ে কখনোই কাজ করবেন না, করে ফেললে হোমওয়ার্কটা দিবেন না দয়া করে। কারণ আপনাদেরকে আমি দেখাইছি যে আপনাদের যদি কোনো কারণে যদি ইয়ার প্রয়োজন হয়, উম ওই যেন আহ, 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 ধরেন কার সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যদি হচ্ছে আপনাকে আমি যদি দেখাই, ইমেজে যাই, এইখানে অনেক ঘোলা ইমেজও আছে। আপনি হচ্ছে টুলে যাবেন, সাইজে যাবেন, লার্জ দিয়ে দিবেন, তাইলে তো হইতেছে আপনার লার্জ ইমেজ আসতেছে, সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? সো আপনি কেন ব্লারি ইমেজ নিয়ে আপনি কাজ করবেন? আর লার্জ ইমেজ ডাউনলোড হইতে বা লোড নিতে একটু টাইম লাগে, যেমন এটা একটু ব্লার আছে, কিছুক্ষণ ওয়েট করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, লোড নেওয়ার পরে ক্লিয়ার হবে, তখন আপনি এটা সেভ করে কাজে কাজে লাগাবেন। এর আগে আপনি তো হচ্ছে সেভ করে যদি ইয়া করেন তাহলে তো ঝামেলা, ঠিক আছে? সেটা গেল বিফোর আফটার। আচ্ছা, ও শেপটাতে একটু প্রবলেম আছে হাসান আহমেদ ভাইয়া, ও শেপ এন্ড কার্ভ গুলোতে একটু প্রবলেম আছে, এগুলো একটু খেয়াল করা উচিত, ঠিক আছে? এই যে যেমন এখানে শার্প দেখা যাচ্ছে, সি এর এখানে, ও এর এখানে একটু শার্প দেখা যাচ্ছে। আপনি চেষ্টা করবেন লাইন বাই লাইন কিভাবে ইয়া ফলো আপ করা যায়, আপনি এই সেম জিনিসটা একটু বেশি করে প্র্যাকটিস করেন, আপনার পেন টুল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার ও এর বাইরের, কিউ এর বাইরের পার্টটা করেন নাই নাকি বাইরের পার্ট করছেন? বাইরে হচ্ছে কি এটা, এখানে তো কোনো একটা মিসিং গেছে, যাই হোক সমস্যা নাই। ওকে, এই তো নিচে যাই, বিফোর ইউজ গ্রেডিয়েন্ট, ওকে ফাইন, গ্রেডিয়েন্ট ইউজ করছেন। ভাইয়া, আপনারও শেপের সেম ইস্যু কামাল ভাই। এই যে দেখেন এখানে সি এর এই যে এখানে পার্ট গুলোতে ইরর আছে, এই যে ও এর এখানে ইরর আছে, আপনার এখানে মাঝখান থেকে হচ্ছে এরকম এরকম গম্বুজ হয়ে গেছে। কি রে ভাই, আয় নাকি এরকম হয়ে গেছে, তো এই জায়গাটা এরকম শার্প হয়ে আছে, এই যে দেখেন খেয়াল করেন, এই যে এই কর্নারটা, এই পয়েন্ট গুলো শার্প হয়ে আছে। প্যারা নাই, চিল, কারণ হচ্ছে এটা করতে 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 তো অভ্যাস হবে। এখানের মধ্যে দুই একজন হয়তো বা আগে থেকেই পেন টুলের কাজ জানেন, আগে থেকেই পেন টুল ধরতে পারেন, কিন্তু বাকিরা তো নতুন। So, নতুন অবস্থায় কোনো ম্যাটার করে না। তবে একটা বিষয় আছে যে যারা পারেন আগের থেকে, তারা যদি চিন্তা করেন আমি তো পারি, হোমওয়ার্ক দরকার নাই, তারা কিন্তু সামনে গিয়ে বড় সড়ো একটা ধরা খাবেন, বলে দিলাম। ওকে, কিউ এর এখানে পার্টটা আপনি নেন নাই,
এটা কিছুটা কাছাকাছি হয়েছে ভাইয়া, কিন্তু এই যে ও এর শেপটাতে কিছু সমস্যা। সিটা আবার ঠিক আছে, সি এর আবার আপনি প্যাটার্ন এখান দিয়ে গিয়ে হচ্ছে ইয়া করে ফেলছেন, গুলায় ফেলছেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডের কালার দিছেন, বিফোর আফটার এটা দিয়ে তো লাভ হবে না, আমি তো টি শার্ট কালার চেঞ্জ করতে বলছি। এন্ড টি শার্ট কালারটা একটু ভুল আছে, দেখেন এখানে মধ্যে অতিরিক্ত আপনি সিলেক্ট করছেন, এটা আপনার বোঝা যাচ্ছে, কিন্তু আপনি হচ্ছে এটা খেয়াল করেন নাই। এটা ভালো করছেন, আর যাই হোক। ওকে, এটা হচ্ছে এমডি নূর ভাইয়ের। ভাইয়া এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝবোটা কি? আপনার পিছনে ইমেজ আসছে কোত্থেকে? ভাই আপনি ওই ব্ল্যাক যে আপনি ট্রি দেখাইছিলেন না, ওইখান থেকে ওই ট্রি নিয়ে কাজ করছিলাম। ট্রি, ট্রি দেখাইছেন? অরিজিনাল থেকে দিতে ভুলে গেছি। আচ্ছা, ট্রি দেখাইছেন, এটা কি আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করছেন না সিলেকশন টুল দিয়ে কি করছেন, আমি একটু বলেন তো শুনি। আমি পেন টুল ইউজ করে সিলেক্ট করছি ভাইয়া। আচ্ছা, তাহলে পিছনে গাছ আসছে কোত্থেকে? এটা ভাইয়া ওই যে আহ ওই ফিলের ওখানে আছে না একটা তিন লাস্টের অপশনে, ও, ও ওখান থেকে আপনি ও নিয়েছি। আপনি ফিল কালার থেকে ওইখান থেকে ওই লোকে ওই যে ইয়া দিয়ে দিচ্ছেন, প্যাটার্ন টাইপ কিছু একটা দিয়ে দিচ্ছেন আর কি, বুঝতে জি পারছি। জি। বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, এটা কে করছে ভাই? ভাই আমি বলছিলাম যে সমান সমান কিছু কইরেন, আপনি যে পেঁচানো পেঁচানো করছেন, এতে করে আপনার তো এই কার্ভ গুলো ক্লিয়ার হবে না প্রপারলি, তাই না? এটা তাও কিছু কার্ভ আছে, যেমন এখানে শার্প, এখানে এই যে একটু ইরর হয়েছে, ভুল হয়েছে, বি এর এখানে ভুল হয়েছে। ভাই রে ভাই, হ্যাঁ ভাই আপনি করছেন ভাই, আমি বিশ্বাস করছি, দেখলেই বোঝা যায়, সমস্যা নেই। আচ্ছা, জুবায়েদ হাসান পিয়াল ভাইয়া। উম, ভাইয়া আপনার ওয়ের এই অবস্থা কেন, এত বড় মাঝখান দিয়ে শেপ গায়েব হয়ে গেছে, কাহিনী কি? অরিজিনাল ওতে তো এরকম ছিল না, আপনার কাজ কাছাকাছিও হয় নাই, আপনি একটু ভালো মতন প্র্যাকটিস করেন। ওকে, একটা জিনিস বুঝছেন, আপনি অ্যালফাবেটকে যত বেশি ট্রেস করার ট্রাই করবেন, আপনার তত বেশি সুবিধা, তত বেশি লাভ, কারণ আপনি পেন টুল ক্লিয়ার হইতে পারবেন। ওকে, ভাই আমারগুলা দেখেছেন? ভাইয়া নাম তো খেয়াল করি নাই। মাশরিকুল ইসলাম, এটা একটু দেখ, মাশরিকুল ইসলাম দিয়ে দিছি দেখেন। কোথায় উপরে দিছেন, উপরে মাত্র উপরে দিছেন? উপরে 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 আরেকটু উপরে, আরেকটু, হ্যাঁ এটা, হ্যাঁ এটা একটু নিচে নিচে এটা নিচে 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 নিচে, এটা হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ। এটা মনে হয় কাছাকাছি হইছে, তবে হ্যাঁ একটু এই যে ভালো করে আপনার জুম পেন টুলে করবেন। ঝামেলা আছে, এই যে দেখেন, এই যে এখানে ঝামেলা, এই যে কিউ এর এখানে ঝামেলা। আমার কিউ আপনি এর এখানে এটাতে যেটা বহুত করছেন আমি প্যারা বলি, খাওয়া লাগছে। আপনি এখানে যেটা করছেন, আমি কি বলছিলাম, রাউন্ড শেপে 4টা অ্যাঙ্কর পয়েন্ট লাগে শুধু, আপনি এখানে এই জায়গার মধ্যে এই পয়েন্টের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, যার কারণে হচ্ছে আপনার প্রবলেমটা হয়েছে, নাহলে হইতো না। সিটা এর- কাছাকাছি হয়েছে, তবে সি এর এই যে এই ভিতরে ইনার পার্টে আপনি প্রবলেম লাগাইছেন, ডি এর এই কর্নারে প্রবলেম লাগাইছেন, পি তো পুরাটাই প্রবলেম, এই যে পি এর ইয়া মাথা ঝুঁকে গেছে। আপনি আর আরো একটু ভালো মতন এই ঠান্ডা কয়টা মাথায়, বাদ, এই কয়টা বাদে আর কোনো সমস্যা হয়নি দেখেন তো? এই যে এতে প্রবলেম, বি এর এখানে এক্সট্রা শেপ, ইউ এর এখানে এক্সট্রা শেপ, এখন একদিনে এরকম হইতেই পারে, ব্যাপার না। আপনাকে আমি বলি কি আমিও, জানেন, আপনি একটা যে কোনো কিছু, শোনেন ভাই, একটা কিছু যে কোনো কিছু যখন পেন টুল দিয়ে সিলেকশন করতে যাবেন, আপনি না সবাই, আপনার ফার্স্টে মাথায় আসতে হবে যে আমি এই শেপটাকে ফার্স্টে শেপটাকে অ্যানালাইসিস করবেন, বা ওই আইটেমটাকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনি যাচাই বাছাই করবেন যে আমি কত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জিনিসটাকে ট্রেস করতে পারি, কত কম, যত কম দিয়ে করবেন তত আপনার শেপ সুন্দর হবে, আর যত বেশি করবেন আপনার শেপ উল্টাপাল্টা হবে। নর্মাল বিষয়, আপনি আই এর মধ্যে প্যাচ লাগাইছেন, আই এর মধ্যে প্যাচ লাগানোর কোনো প্রশ্নই আসে না, আমি শিফট প্রেস করে যদি ক্লিক করে খালি চলে যাব, শেষ, আমার আই হয়ে গেছে। এল এর এইখানে দেখেন, এল এর এইখানেও আপনার কিন্তু টানা হেঁচড়া করতে গিয়ে এল এর এই পার্টটা কিন্তু অ্যাব্রো থ্যাব্রো হয়েছে, এটা এটা জুম আউট অবস্থাতেই অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে। দাঁড়ান আমি ক্লিয়ার অল ড্রয়িং দিয়ে অ্যানোনেশনটা অফ করে আমি জুম করে দেখাচ্ছি, এই যে অ্যাব্রো থ্যাব্রো হয়েছে ভাইয়া,
হ্যাঁ, আমি তো তাই দেখলাম। এটা জাস্ট শিফট প্রেস করে সিঙ্গেল একটা ক্লিক, জাস্ট একটা ক্লিকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ শেষ। আপনার এইখানে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট আছে, মিনিমাম 4টা আছে, মিনিমাম এই জায়গার মধ্যে 4টা। এইটা বাদ দে, এটা আর এই মাথাটা বাদ দিয়ে 4টা আছে ভিতরে। ওকে, তারপরে হচ্ছে যদি ইয়াতে চাই কিরে ভাই, ওকে তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যে এটা তো দেখছি। এটা ভাই ভাইয়া আরেকটা ছিল, আরেকটা আমি রং চঙে করে করছিলাম। আচ্ছা, এটা তো সেম অবস্থাই ভাই, এই যে প্রবলেম গুলো সেম সেম প্রবলেম। আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, আর যেটা বললাম যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করা যায়। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, এই জন্য আমি দেখলাম কোথাও ভুল হয়েছে কিনা, এই জন্য আচ্ছা সমস্যা নেই। রিচেক আচ্ছা, করতে গেলাম। আরেকজন ভাইয়া কে যেন কি বলতে নিছিলেন, থেমে গেলেন। আরেকজন যেন ভাইয়া বলে ডাক দিছিলেন। হ্যাঁ, কি বলবেন বলেন, কেউ কি কিছু বলবেন না? ভাইয়া এটা কি ঠিক আছে? এটা কোনটা? এই যে কোনটা এটা এখন স্ক্রিনে আছে। এটা এটা হুম। এইটা ঠিক। হ্যাঁ, একটা কথা ছিল। জি ভাইয়া বলেন। আপনি ওরটা একবার আরেকবার দেখাই দিবেন, মানে 4বারে করা ভাই আমাদের পক্ষে সম্ভব হয় না, যদি আরেকবার দেখাই আচ্ছা দিতেন। আমি দেখাচ্ছি, সমস্যা নেই ভাই, আমি 4বারেই দেখাচ্ছি। আপনার ওয়ের শেপটা হয়তো বা একটু ওভাল টাইপের আর কি, একটু লম্বাটে, এজন্য হচ্ছে আপনার 4বারে করা পসিবল হয় নাই। আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ও আর আহ, এলটা একটু দেখে। ও আর কোনটা? এল এল। এল? এল তো ইজি ভাইয়া। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, আপনারটাই করে দেখাবো না, প্যারা নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এইখানের মধ্যে ভাই সব ঠিক আছে, কিন্তু এই যে ডি এর এখানে দেখেন আপনার কার্ভটা ঠিক নাই। বি এর এই ভিতরের উপরেরটা আর নিচেরটা সেম না। এটাও হচ্ছে সেম অবস্থা, এই পয়েন্টটা হচ্ছে একটু ডান সাইডে চাইপা গেছে। ইউ এর মাঝখানে এই গ্যাপটা সমান সমান না, জুম করলে দেখতে পাবেন। এই যে দেখেন এই পাশটা একটু এই সাইডে ঝুঁকে গেছে, ডান পাশে চাইপা গেছে। এস এর এই কার্ভটা হয় নাই। আর এর এইখানে সমস্যা, কিউ এর উপরে মোটা নিচে চিকন। ওটা কাছাকাছি ঠিক আছে, কিন্তু ও এর এই পাশের কার্ভ শেপটা নষ্ট হয়ে গেছে। জেড ঠিক আছে, এক্স ঠিক আছে, ওয়াই ঠিক আছে, ওয়াই ওয়াই ঠিক নেই, ওয়াই এই জায়গাটাতে একটু প্রবলেম। আর এর এই যে এই পয়েন্টটা দেখেন, আর এর এই পয়েন্টে একদম দেখেন, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই জায়গাটা শার্প হয়ে আছে, এত শার্প থাকে না ভাইয়া। ঠিক আছে বুঝতে ভাই, এগুলো পারছি। কোনো ব্যাপার না, করতে হুম থাকলে হুম হয়ে হুম। যাবে। কারো মন খারাপ যদি হয়ে থাকে কারেকশন পায়া মন খারাপের দরকার নাই। আমি আপনাদের থেকে বাজে ছিলাম পেন টুলে, এখন আমার পেন টুল কি কাজ করতে জানেন? দাঁড়ান আমি লেয়ারে দেখাই আপনাদেরকে, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরেন পেন টুল দিয়ে ক্লিক করছি না, এটা ক্লিক করছি, ধরার সাথে সাথে এই এই আমার ফটোশপের এই অবস্থা হইতো, বুঝতে পারতেছেন? আমার অবস্থা ছিল এরকম। তো এখান থেকে কাজ করতেছি না, তো হইতেই পারে, ব্যাপার না, শিখার অনেক কিছু আছে, এই আর কি। এটাতে যাই, এটা কাছাকাছি হয়েছে শেপগুলা, কিন্তু এখানে আপু সেম কাজটাই করছে, যে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট নিছে। অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট লাগে না। ধরেন আপুর যদি এই ছবিটা আমি যদি একটু সেভ করে রাখি, সবাই তো মেইনলি এই ছবিটা দিয়েই করছেন, সো এই ছবিটাই আমি সেভ করি। হুম, ডেস্কটপ সেভ। ওকে, এটা করার পর এটা দিয়ে কাজটা করে দেখাবো, সমস্যা নেই। এগুলোতে সবার, আপনাদের সবারই এক্সাক্ট সেম প্রবলেম হচ্ছে। এটা কাছাকাছি ভালো হয়েছে, খারাপ হয় নাই, এটা মোটামুটি ভালো হয়েছে। তবে এসে গিয়ে ভাইজান প্যাচ লাগায় ফেলছেন, এসে গিয়ে ভাই পুরা জিনিসটাকে একটা ঝালমুড়ি বানায় ফেলছে, সব বয়মে ভরে দিছে ঝাঁকি, শেষ, মুড়ি রেডি। আচ্ছা, এই ব্যক্তিটা কে ভাই? আপনি তো অনেক চালাক, ইউ ভেরি চালাক ব্রো। আপনার এখানের মধ্যে কার্ভের কোনো কেসই নাই। এটা হয় নাই ভাই, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, দুঃখিত। এটা যদিও আপনি পেন্টুল দিয়ে ট্রেস করছেন মানলাম, কিন্তু এই ডিজাইন আমি, সরি এই হোমওয়ার্ক আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। রিজন কি? আপনার কোনো ডিজাইনের কোনো পার্টে দেখেন ইয়া নাই, কার্ভ কোনো অপশনই নেই, সব টান টান লম্বা লম্বা লাইন, এটা অ্যাকসেপ্টেবল না। আমি যদি অ্যালফাবেট কালার করাটা দেখায় দিতেন, ট্রাই করেও পারিনি। এই যে আপু আজকে আমি শেপ টুলের মধ্যে কালার যেভাবে করতে বললাম ওইভাবেই কালার করবেন, এক্সাক্ট সেম ওয়েতে।
আপু সি এর মধ্যে তো আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ওরে বাবা রে বাবা ফাটায় ফেলছেন। এত অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করবেন? আপু কি আছেন? জি ভাইয়া আসছি বলেন। আপু এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি সি কে ট্রেস করছেন কেন? ভাইয়া ওটা তো ফার্স্ট টাইম ছিল, ওইখানেই তো বেশি কার্ভ ছিল, পরগুলো একটু চেক করে দেখেন। আচ্ছা ওইটাতে কার ছিল? ও এর মধ্যে দেখেন, ও এর আমি আপনাকে জুম করে দেখাই। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ফর শিওর, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই মিডল হুম। তো দিতেই হবে। এই সাইডে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে বুঝাই যাচ্ছে, এখানে ভিতরটাই গেছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। আরো জুম কি করা যাবে? না, আর জুম হচ্ছে না। এই নিচের কার্ভটা ঠিক আছে আপু, নিচের কার্ভটা ঠিক আছে, হুম। কিন্তু চতুর্দিক দিয়ে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট। এত অ্যাঙ্কর পয়েন্ট লাগে না তো, 4টা 5টা ম্যাক্সিমাম লাগতে পারে, 4টাই এনাফ, এর বেশি লাগে না। আর সিএ হচ্ছে এইখানে একটা, এইখানে একটা, দুইটা, বা আপনি সিএ এখানে একটা এখানে একটা দুইটা দিতে পারেন, এইখানে একটা তিনটা। তারপর এখানে তো লম্বা লম্বা হয়ে বের হয়ে যাবে সবকিছু। আমি সিটাও করে দেখাবো না, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তারপর অরিজিনাল, ওকে ফাইন, অরিজিনাল ইয়া কই, ডুপ্লিকেটটা কই ভাই? আচ্ছা এডিটেড। এখানে তো কার্ভ তো ভালোই করছেন, কিন্তু দেখলে তো মাঝে মধ্যে সন্দেহ সন্দেহ লাগে। সিরিয়াসলি এত অ্যাকিউরেট করছেন আপনি? এই দেখেন তো এটা ইলাস্ট্রেটরে নাকি। না, এটা ফটোশপে করা। যদি করা ফটোশপে, হয়তোবা এটা শেপ অথবা টেক্সট। টেক্সট হওয়ার চান্স নেই, শেপ হওয়ার চান্স আছে মনে হচ্ছে, কারণ কারণ এই যে, ইলাস্ট্রেটরে আচ্ছা আমি শেপ হওয়ার আমি যেটা কারণই খেয়াল আছে করছি। ভাই, দাঁড়ান দাঁড়ান, শেপ হওয়ার চান্স আছে। কেন শেপ বললাম জানেন? আর একটু আগে আপনাদেরকে স্ট্রোকের মধ্যে ইউনিফর্ম দেখাইছিলাম যে রাউন্ড শেপ, সার্কেল শেপ, ড্যাশ লাইন। এই হুম, যে দেখেন এখানে স্ট্রোক লাইনের মধ্যে কিরকম ডট 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 ডট। এটা তো আমিও খেয়াল করতেছি। এটা শেপ হইতে পারে। ভাইয়া যদি আগে কাজ পারেন বেটার, কিন্তু কাজের অতিরিক্ত আগ বাড়ায় কাজ করতে যাবেন না, তাই লইতেছে তার সমস্যা। ভাইয়া কাজ কা- পারে আগে, ভাইয়া আগে থেকে কাজ পারে বোঝা যাচ্ছে, ভাইয়া আগে থেকেই কাজ পারে। মনে হয় ফটোশপের কাজ আগে থেকে পারতো। হ্যাঁ ভাইয়া আগে থেকে পারে। ভাইয়া মনে হয় ওই ব্যক্তি যে হচ্ছে ফার্স্ট ক্লাস আমাকে বলছিল, উনি অ্যাজ এ ডিজাইনার হিসাবে কোথাও জব করতেছিলেন মেবি, আমার মনে যেটা হচ্ছে। শাহিন ভাই পুরাটা এডিট কিভাবে? এখানে তাহলে এখানে স্ট্রোক লাইন এটা আসলো কিভাবে? এই বলগুলো আসলো কিভাবে, তা আবার অ্যাকিউরেট ডিস্টেন্সে? হ্যাঁ, সেটা আমার কাছে এখন অবাক লাগতেছে। হুম, যাক সমস্যা নেই ভাইয়া। আপনি যদি ইয়া করেন করেন, তো হোমওয়ার্ক তো দেখা শেষ। আপনার কি মেইলে কেউ হোমওয়ার্ক দিছেন? মনে হয় তো না, আপনারা তো সবাই ইয়াতেই দেন, গ্রুপেই দেন, মনে হয় মেইলে কেউ দেন নাই। দিলে এতক্ষণে জানতে পারতাম। যাক ওইটা প্রবলেম নাই। তো আপনাদের হোমওয়ার্কটা আপনার ক্লিয়ার হয়েছেন, আপনার শেপ টুলটাকে ইউজ করে, ফটোশপের শেপ টুলটাকে ইউজ করে আপনার যা যা করার করবেন। এবার আপনাদেরকে যেটা দেখানোর কথা সেটা হচ্ছে, আমি দেখা দিই, ওপেনে যাই। আচ্ছা কই জানি সেভ করছিলাম ওইটা, ডাউনলোডস, ডেস্কটপে, সরি। ওকে, সি না, জুম করি। আমি বলছিলাম যে জুম করে করে কাজ করবেন। আমি এই পয়েন্টে লাইন নিব, এখানে একটা লাইন নিলাম, ওকে। আচ্ছা আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, দাঁড়ান। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের অপাসিটি কমায় দিই, ভিজিবিলিটিটা কমায় দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। একটু ভিজিবিলিটিটা কমায় দিলাম, দেন আমি এটাকে লক করে দিই। লক করার পরে আমরা হচ্ছে পেন টুল থেকে আবার এটাকে সিলেক্ট করি। এটাকে আগে ধরতে হবে। আচ্ছা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে সিলেক্ট করি বা করি, তাইলে হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, কি রে ভাই কালার হয় না কেন? পেন টুল নিছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এই যে কালার হয়েছে। তারপর ধর আমি মিডল একটা ক্লিক করছি, কি হয়েছে? এখন আমি এটাকে এভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করে কন্ট্রোল হ্যান্ডেলটা কি করছি, বরাবর রাখছি, দেখেন বরাবর। কি হইলো? সমান হয়েছে। এবার এই বরাবর থেকে একটু মিডলে, এই বরাবর ঠিক এক্সাক্ট এইখানে যদি আমি দেই, আমার কিছু করা লাগছে দেখেন তো? এই যে কার্ভটা করছে, আমার কিছু করা লাগছে? কিচ্ছু করি হ্যাঁ, নাই। তারপর সেম এটার মিডল বরাবর, এই যে এটা দিছিলাম না, এটা দিছি না, এটা বরাবর ঠিক এক্সাক্ট এইখানে ধরেন, আনুমানিক এইখানে যদি হচ্ছে ক্লিক করে যদি ড্র্যাগ করি, সেম এই পয়েন্টটা কি আমি বরাবর রাখবো, হয়েছে রাউন্ড আমার?
এখন আমার কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। আমি এবার যদি এটাকে আমি ফিল কালারটা অফ করে দেই, এন্ড আমি যদি এইখানে একটা ক্লিক করি, এতটুকু হইলো না? এখন আমি যদি ফিল কালারটা অন করে দেখি, যদি ভিতরে যদি খালি নেই, আচ্ছা ভিতরে খালি নেই যেহেতু ফিল কালারটা অফ রাখি, তারপর এই সিলেক্টেড থাকা অবস্থাতে আমার হচ্ছে এই মিডলে যদি আমি ক্লিক করি, এই মিডলে হয়তো ক্লিক করলে প্রপারটা সুন্দর হবে না, তারপর ট্রাই করে দেখি। না, প্রপার সুন্দর হবে না, আমার এইখানে একটা ক্লিক করতেই হবে। আমি যদি হচ্ছে এইখানে সেম, আমি যদি হচ্ছে এটাকে বরাবর নেই, কন্ট্রোল হ্যান্ডেলকে বরাবর রাখি, এক্সাক্ট সেম টাইপের কার্ভটা আসছে। সেম এজ আপনি এখানে ক্লিক করেন, বিশেষ কিচ্ছু করতে হবে না আপনি। আপনি এখানে মিডলে ক্লিক করে ধরেন, এখানে আবার ড্র্যাগ করে এটাকে হচ্ছে বরাবর করে দেন, কার্ভ হয়ে গেল। এখানে ক্লিক করে দেন সিঙ্গেল একটা। হ্যাঁ, এইখানে হয়তো বা নিচেরটার সাথে ম্যাচ করে নাই, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট টোটাল লাগছে কয়টা? আমার তো হয়ে আমি গেছে। হচ্ছে ক্লিকের উপরে ক্লিক করতাম তো এর জন্য বেশি সমস্যা হচ্ছে, না এখানে আমার অ্যাঙ্কর এখানে পয়েন্ট এসে চলে এখানে আসছে। কিন্তু প্রয়োজন হয়েছে কয়টা? অল্প কয়টা অ্যাঙ্কর পয়েন্টই হচ্ছে আমার ডান। আমি যদি ছোট করে একদম শুধু সিটাকেই দেখাই, আচ্ছা এটা তো ছোট করার পরে তার এক ঝামেলা, এটা তো ফটোশপে ক্যাচাল, ইয়া নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো বুঝতে পারছেন কত কম দিয়ে করছি? এখন আপনি বলছেন কি যেন, একটা এসটা দেখান একবার। কোনটা? এস। এস? এলটা দেখায় দেয়। ভাই এল তো ইজি, খালি লাইন আর লাইন। এসটা দেখাবো, ওকে। এই যে এসটা গেল, আমি পেন টুলে যাই। করে ভাই পেন টুল করে যেতেছে, আমার হেডফোন ব্যাটারি লো চিল্লাইতেছে, কি একটা অবস্থা। এসে দুইটা লাইন নিলাম, সেম মিডলে নিলাম, ড্র্যাগ করে কি সমান সমান করব একদম, যতটুকু আমার লাইন বরাবর থাকে হইছে। তারপর আমি এখানে কি করব, আমি এইখানে নিব, কারণ কি এটার ওভাল শেপটা এসে এইখানে এসে থামছে, আমি এই বরাবর একটা নিব। সরি, এইখানে না, একটু একটু দূরে আমি নিতে হবে। হচ্ছে এল এর কথা এর জন্য বলছিলাম, কারণ হচ্ছে অনেক ডিজাইন হচ্ছে আপনার এল এর ফেস হচ্ছে রাউন্ড শেপের থাকে, সেরকম হয়। আচ্ছা, রাউন্ড শেপের থাকলে ওইটারই আছে। এখন যেটি আমি দেখ, জানি চিন্তা ইচ্ছা করে আচ্ছা আমার আমার না হেডফোন বন্ধ হয়ে গেছে ভাইয়া, একটু আমি ডুয়েটে সবকিছু বন্ধ করে রাখছি আচ্ছা এইখানে দেখেন, এইখানে আগে। যখন আমি হচ্ছে ইয়া করতেছি, তার মানে আমার এখানে পয়েন্টটা হচ্ছে না, দেখেন পয়েন্ট আমি কোনোভাবে ম্যাচ করতে পারতেছি না, তাইলে আমার নিচে পর্যন্ত আসবে না। তো আমার কি করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে ধরে আমি এই জায়গাতে একটা নিব, শর্টকাট। শর্টকাট নিছি, আমার এই কার্ভটা সেম থাকলো। এবার কন্ট্রোল প্রেস করে আমি এই জায়গাটাকে অফ করে দিই, অল্টার প্রেস করে, তাহলে আমার এই পাশে কন্ট্রোল হ্যান্ডেলটা গায়েব হয়ে গেছে। এইবার আমি ঠিক এই জায়গাটার মধ্যে একটু এইভাবে কার্ভ নিব, হয়েছে কার্ভ। তারপর আমি এখান থেকে ধরে জাস্ট এটাকে এখানে ইয়া করতে পারি। আচ্ছা এইখানের মধ্যে জুম করে দেখেন শেপটা এই জায়গায় নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কন্ট্রোল জেড দিব, অল্টার প্রেস করে এই জায়গার পয়েন্টটা নষ্ট করে দিব, এন্ড আমি এইখানে ক্লিক করে আমি এইখানে শেপটাকে ঠিক করব। করতে গেলে আমি যদি এটাকে সমান করে রাখতে পারি, তাহলে আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। সমান করে রাখলাম। আচ্ছা এইখানে পয়েন্টটা একটু হ্রাস হয়ে গেছে, তাহলে আমি এইখানেই একটা পয়েন্ট নিই, আমার আমার হ্রাস তো করা যাবে না, এটা একটু পয়েন্ট নিয়ে রাখতে হবে, সমান সমান রাখতে হবে। আচ্ছা সমান সমান আমি রাখছি। রাখার পরে সিমিলারলি হচ্ছে আমি যদি এইখান থেকে যদি এটাকে মিলা দিই, ম্যাচ করে দেই, এটাকে আমি বরাবর করে দিব, হয়েছে ম্যাচ। দেন আমি শিফট প্রেস করে এখানে, ও সরি, এখানে অল্টার প্রেস করে এটা অফ করে দিব, সমান সমান একটা ক্লিক করব, হইলো। আর সেম আবার আগের রুল, মিডল। আচ্ছা আপনি কিন্তু আপনাদের কোনো কথা শুনতেছি না, এটা একটা পয়েন্ট, আমার হচ্ছে হেডফোনের চার্জ শেষ হয়ে গেছে। একটা মিনিট টাইম দিবেন, আমি হেডফোনটা একটু চার্জে লাগায় নেই। আমি অ্যাপসটা করার পরে আমি আপনাদের কথা শুনতেছি, যাদের কোশ্চেন আছে তারা একটু ওয়েট করুন। এ ভাই চার্জারই হারাই ফেলছি, হইলো, পাইছি। না স্টার একবার একটু দেখাবেন তো এরপরে আমরা মাঝখানেরটা। হচ্ছে ধরেন এইখানে যদি করতে যাই, এখানে বেশি দূরে চলে যেতে রিজন আছে। বেশি দূরে কেন গেছে, আমরা এখানে ক্লিক করার পরে বেশি এরিয়া নিয়ে নিছি, আমাদের বেশি এরিয়া নেওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইখানে যদি ক্লিক করি হইছে। আমরা ফিল কালারটা অফ করতে হবে এবার। এবার এই জায়গায় যেই কাজটা করছি সেম এজ এই জিনিসটা এখানেই করতে হবে। একটু দূর থেকে হচ্ছে যদি ইয়া করি, ওকে, অল্টার প্রেস করে এটাকে ক্লোজ করে দিব, দেন এইখানে একটা পয়েন্ট নিব, একটু কার্ভ করে দিব, এন্ড এটাকে অল্টার প্রেস করে হ্যান্ডেল বাটন শেষ করে দিব, এন্ড এইখানে একটা পয়েন্ট নিতে হবে। রিজন কি, আমাদের হচ্ছে এইখানে শেপটাই এরকম যে আমাদের হচ্ছে একটা এরকম একটা অ্যাঙ্গেল নিতে হবে। ওকে, আমরা এটাকে রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, রাখলে ঝামেলা করতেছে, সো অল্টার প্রেস করে এটাকে ক্লোজ করে
এখানে হচ্ছে আমরা আমাদের সেম রুল, আমরা সেম সব জায়গাতেই যেটা খাটাইছি বরাবর বরাবর রাখবো। দেন আমরা এটাকে ক্লোজ করে দেই। এবার যদি আমি ফিল কালার করে দেই, দেখেন আমার এস এর কোন জায়গায় কোন প্রবলেম আছে। হ্যাঁ, এইখানে একটু ভেজাল লাগছে, যেমন এই যে এই পয়েন্টটাতে একটু ভেজাল লাগছে। আমি হয়তো বা কালারের কারণে বুঝতে পারিনি, তবে এইখানে একটা ভেজাল লাগছে। এছাড়া মোটামুটি সব শেপ সেম আছে। ঠিক আছে, কারণ আমার তো হচ্ছে গিয়ে ঝামেলা লেগে গেল, আমার তো হেডফোনের চার্জ শেষ। কিন্তু দাঁড়ান আমি দেখি আমার অন্য আর একটা হেডফোন আছে, ওইটা কানেক্ট করি। ওইটা মিনিট, একটা সেকেন্ড দিবেন আমাকে জাস্ট। এই আই এম কানেক্টেড, আই এম ব্যাক। আচ্ছা, বুঝতে পারছেন কিভাবে করছি? বুঝতে পারছেন? কেউ একজন মাইক অন করে একটু কথা বললেন বুঝতে তাহলে। পারছি। জি 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 বুঝতে পারছি। ওকে। এস এর যে ওই যে ইয়া অংশ আছে না এই পাশে, কিন্তু কোনটা? যখন আমি কাজ করতে গেলে দেখা যাচ্ছে এসটা ধরেন আমি আচ্ছা ড্র মাসিক ভাইয়া, করতেছি। একজনকে কথা বলতে দেন একটু ভাইয়া। আমি আপনার কোন চিহ্ন একজন? দিয়ে দেখাই দিতেছি, ওই জায়গা থেকে আরেকবার একটু দেখাই দেন একটু। হ্যাঁ দেখান, অ্যানোনেশন দিয়ে ড্র করে দেখান। জি জি কোনটা? ওটা। এই ভিতরের, এই ভিতরের পার্টটা, না দাঁড়ান, এই ভিতরেরটা না এই বাইরেরটা? এই যে এই জায়গাটুকু আরেকবার দেখাই দেন, এখান থেকে এখানে যেটুকু ওইটুকু আচ্ছা অংশটা আরেকবার। আচ্ছা, এই যে এই পার্টটা। জি 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 জি। আচ্ছা ঠিক। আচ্ছা, কোন জায়গায় আবার ইউটিউবে প্লেলিস্ট প্লে হয়ে গেল? আর এইখানে প্লে হয়েছে। ওকে, অফ করে দেই। এনিওয়েজ, আচ্ছা এই পার্টটুকু তো ওকে, আমি শুধু এই পার্টটুকুই করে দেখাচ্ছি। একটা জিনিস বুঝেন, যখন আপনি এই পয়েন্ট পর্যন্ত আসছেন, এক্সাক্ট এই পয়েন্টটাতে আপনি যখন আসছেন, আসার পরে এই জায়গার মধ্যে একটা ছোট্ট একটা পাত নিবেন, এন্ড এই পাতটাকে চেষ্টা করবেন বরাবর ভাবে রাখার। আমি কিন্তু সব জায়গাতে কি কন্ট্রোল হ্যান্ডেলটা বরাবর রাখছি, তাই না? এন্ড এইখানে গিয়ে আপনি যদি এইখানে নেন, আপনার জিনিসটা হইতেও পারে নাও হইতে পারে, নষ্ট হয়ে যাওয়ার চান্সও বেশি, যেহেতু আপনার নতুন, বুঝতে কষ্ট হইতে পারে। কিন্তু আমার এটা হয়ে গেছে। অল্টার প্রেস করে দেই, এইখানে একটা শর্ট অ্যাঙ্কর পয়েন্ট নিবেন। এখানে যদি বেশি নিতে যান, এই জায়গার কার্ভটা আপনি করতে পারবেন না। তো আপনার এইখান থেকে বুঝতে হবে যে আমার এই শেপটা এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট আমার আসতে হবে, অ্যাটলিস্ট এতটুকু। অথবা এইখানে একটা কার্ভ আছে, এইখানে গিয়ে যেহেতু আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোল হ্যান্ডেলটা ক্লোজ করে দিয়েছেন, সো এটা আপনার এতটুকু পর্যন্ত নিতে হবে। নেওয়ার পরে আপনি হচ্ছে এইভাবে কার্ভ করে দেন, সামান্য একটু কার্ভ, একটু অ্যাঙ্গেল করে কার্ভ। অল্টার প্রেস করে এটাকেও ক্লোজ করে দেন, কারণ এটা ক্লোজ না করলে আপনি উপরের পার্টগুলোতে সমানভাবে মিলাতে পারবেন না। আপনি মিডলে নেন, মিডলে নেওয়ার পরে সেম সেট, এটাতে কি করতেছি বরাবর, তাই না? সেম আমরা হচ্ছে বরাবর নিব, কিন্তু আমাদের প্রয়োজন বুঝে বরাবর থেকে একটু অ্যাঙ্গেল করা লাগবে মনে হয় এখানে। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, তাও বরাবরই আছে। ক্লিক করলাম, এন্ড সেম আমরা হচ্ছে মিডল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে হচ্ছে আমাদের যে পুরাতন টেকনিক, আমরা কন্ট্রোল হ্যান্ডেলটা কি করছি একদম সমান্তরাল রাখছি। যদি একটু বাঁকা তারা মনে হয়, তাহলে আমরা একটু সোজা, সরি, আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে একটু সোজা সোজা উঁচু নিচু করে দিতে পারি। যদি আমরা উঁচু নিচু করে দিই, তাহলে কিন্তু সেম দেখবেন যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এইখানে ক্লিক করব, আমাদের আর বিশেষ কিছু করা লাগে নাই, বুঝতে পারছেন? শেপটা কিন্তু ওইভাবেই ধরে ধরে চলে আসছে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে নুরুল ভাই ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই কন্ট্রোল ভাই। হ্যান্ডেল গায়েব করে দেওয়ার পরে আবার ওটা আনবো কিভাবে? অল্টার প্রেস, কন্ট্রোল প্রেস করে ধরে যদি ক্লিক করেন তাহলে চলে আসবে। কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল প্রেস করে দেখেন আমার কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আপনি যখন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ধরেন এই যে এখানে নাই কিছু, আমি কন্ট্রোল ক্লিক করি, দেখেন কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে, এখানে ক্লিক করি চলে আসছে, এখানেও সেম, এখানেও সেম, সব জায়গাতেই সেম। আর যখন কন্ট্রোল প্রেস করে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, তখনই আপনার কন্ট্রোল হ্যান্ডেলটা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ভাই আমার একটা কোশ্চেন আছে, যখন আপনি এস এর ডিজাইনটা আঁকতেছেন, ধরেন দেখা যাচ্ছে আপনার এইখান দিয়ে ছড়াই গেল, ও হচ্ছে কিছুটা এখান দিয়ে ছড়াই গেল, মানে মানে ডিজাইন এরিয়াটা এখান দিয়ে ছড়াই গেল, যদি আমার ছড়া বা যায়, আমি এখান দিয়ে এখান ছড়াই থেকে গেল। হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলে যাব, কনভার্ট পয়েন্ট টুল থেকে আমি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করব আবার নতুন করে, তাইলে তো হইলো।
আচ্ছা, কনভার্ট পেন টুলে যদি নষ্ট হয়ে যায় জিনিসটা, আমি হচ্ছে কার্ভেচার পেন টুলে যাব। কার্ভেচার পেন টুলে গেলেই আমার হচ্ছে প্রত্যেকটা পার্ট আমি হচ্ছে নতুন নতুন করে কারেকশন করতে পারবো। আমার যদি কোনো কিছু কারেকশন করা লাগে আমি এখানে কার্ভেচার পেন টুল দিয়ে কারেকশন করতে পারবো। এই যে যেমন এখানে একটু শার্পনেসটাতে সমস্যা আছে, আমি ঠিক করে ফেলছি, নেন। এই যে এখানে একটু প্রবলেম, একটু ঠিক করে নেই, নেন, রাউন্ডেড হয়ে গেছে। কারণ আমি যখন বুঝতে করতে যাই তখন আমি এই জিনিসটার দিকে বেশি নার্ভাস হয়ে যাই। ধরেন আপনার একটা হাইড নর্মাল করা বিষয় গেল। ভাইয়া, আপনাদের লাস্ট ক্লাসে কিন্তু শুধুমাত্র পেন টুল দেখানো হয় নাই, কার্ভেচার পেন টুলও দেখানো হয়েছে। এন্ড আপনারা কেন ট্রিক ইউজ করেন আমি জানি না। কার্ভেচার পেন টুল দিয়ে তো আমি আপনাদেরকে মনে হয় ট্রেস করেও দেখাইছিলাম কোনো কিছু একটা। আপনাদেরকে দেখাইছেন ব্রেইন ইউজ দেখাইছেন করতে হবে, আপনাদেরকে ব্রেইন ইউজ করতে হবে, কিভাবে করলে টেকনিক্যালি আমরা কাজ করতে পারি তাড়াতাড়ি, ওই চিন্তা করতে হবে। আমাদের হাতে অত সময় নাই তো, আমাদের হাতে তো সময় নেই, আমাদের হচ্ছে শর্টকাটে তাড়াহুড়া করে কাজ করতে হয়, আমাদের হাতে ডেডলাইন থাকে যে আপনার এতটার মধ্যে, এত সময়ের মধ্যে আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার কাজ আপনার করে দিতেই হবে যখন আপনি অর্ডার পাবেন। ঠিক আছে, সো এগুলা খেয়াল রাখতে হবে, মাস্ট বি। এই আর কি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমওয়ার্কটা ভাইয়া নেক্সট ক্লাসের আগে সাবমিট করে হোমওয়ার্কটা দিয়েন। কি ছিল ভাইয়া? হোমওয়ার্কটা ছিল আপনি শেপ টুল গুলো ইউজ করে, এন্ড ওই যে উপরে সাবস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট যাই আছে ভাইয়া, সাবস্ট্রাক্ট কম্বাইন শেপ, এগুলো হচ্ছে ইউজ করে একটু কোনো একটা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারেন, কোনো বিল্ডিং ডিজাইন বা এই টাইপের কিছু ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনি যে জিনিসটা প্র্যাকটিস করছেন এন্ড প্রপার ভাবে বুঝছেন সাবস্ট্রাক্টের কাজ কি বা কি, এগুলো আপনি হচ্ছে দেখাইতে পারেন বা বুঝাইতে পারেন, এই আর কি, আর কিছু নেই। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, চ্যাট বক্সে যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা কি আমি আবার করব? দেখেন। এখানে লোড নিচ্ছে ভাই, একটা সেকেন্ড, এখন এটা আসে নাই। তাহলে কি ভাই আজকে এ পর্যন্তই চলে যাব? হ্যাঁ ভাই এই পর্যন্ত। আচ্ছা দিন ইসলাম ভাই, আপনার বাসায় তো মনে হয় গোরানে, তাই না? জি। আচ্ছা, গোরানে কোথায় ভাইয়া? হাওয়াইগুলি ভাইয়া। হাওয়াইগুলি। আচ্ছা, ওইদিকে আসলে জানাবো না আপনাকে, আপনার নাম্বারটা আহ, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন। আপনাকে তো আমি মেসেজ মনে হয় দিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, তারপরে ভাই দিব না ওইভাবে এখন। চিনবো না, আপনি হচ্ছে একটু ইয়ে আর কি, অনেক মেসেজ ভাইয়া, যেই পরিমাণ মেসেজ আজকে আমার জমছে, আচ্ছা আমি সমস্যা একদম, নেই, আমি আমাকে হচ্ছে দিন। আপনাকে মেসেজ দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ও মুজাহিদ ভাই, যে এটা আপনি আবার করেন, আপনি হচ্ছে নর্মাল অ্যালফাবেট যেগুলো আছে কোনো ইফেক্ট ছাড়া এগুলো একটা করেন। কারণ এখানে তো প্র্যাকটিসের ব্যাপার, আপনার হাত ক্লিয়ার হইতে হবে। হাত ক্লিয়ার না হলে তো আপনি এরকম বাবল শেপের ফন্ট বানায় লাভ নাই। কারণ আপনার অ্যাঙ্গেলটা বুঝতে হবে, কোন অ্যাঙ্গেলে রাখলে আপনার শেপটা সুন্দর থাকবে, কারেকশনটা প্রপার ভাবে আসবে, বা ক্লিয়ারিটিটা পাবেন, কার্ভনেসটা প্রপার থাকবে, এই জিনিসগুলো হচ্ছে তো আপনার বুঝতে হবে। এই জন্য এই ধরনের আগেই আহ, কি বলে প্লেফুল টাইপের ফন্ট ট্রেস করতে আমি না করছি না, আমি বলছিলাম এরকম প্লেন অ্যালফাবেট আপনি ট্রেস করবেন। বুঝতে পারছেন? এই আর কি। ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।